আপনাদের সকলকে স্বাগত জানায়। আজকের আমাদের যে আন্তর্জাতিক ওয়েবিনার তার বিষয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধ শিক্ষা বা চর্চা, যাই বলি না কেন। আমাদের এই যে সামগ্রিক অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানের আজকে সভাপতিত্ব করবেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মাননীয়া হেনা সিনহা মহাশয়া। আমাদের সঙ্গে আছেন আজকের যারা এই অনুষ্ঠানের মূল আমন্ত্রিত বক্তা, যাদেরকে আমরা প্রধান অতিথি হিসেবে আমরা পাচ্ছি, স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সেক্রেটারি। বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তিনজনকে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে, স্বামী একচিত্তনন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। রয়েছেন ব্রহ্মচারী শ্রুতি চৈতন্য নন্দজি মহারাজ, ভাইস প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, এবং অধ্যাপক শুভদীপ ব্যানার্জি, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অধ্যাপক। এছাড়াও আমাদের এই সামগ্রিক অনুষ্ঠানটা যে আইকিউএসির উদ্যোগে হচ্ছে, সেই আইকিউএসির কোঅর্ডিনেটর শ্রী ভাস্কর মহানায়ক মহাশয় আমাদের সঙ্গে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন। আছেন অধ্যাপক খয়বর আলী মিয়া সাহেব। তাছাড়াও আমাদের কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং আমাদের কলেজের যাদের জন্য এই অনুষ্ঠান, সমস্ত ছাত্রছাত্রীরা, তারাও আজকে ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত রয়েছে। তাদের প্রত্যেককে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে আমি এই অনুষ্ঠানের সূচনা করছি। আমি এই যে অনুষ্ঠান উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধ শিক্ষা বা চর্চা, শিক্ষার অন্তর্নিহিত যে জায়গা, যে সার্বিক বিকাশের জায়গা, সেই সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি। আমরা সেই মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমাদের আজকের সভাপতিকে ডেকে নেব। প্রথম পর্বের যে আমাদের আনুষ্ঠানিক কিছু কার্যকাল কারণ থাকে আর কি, সেখানে সভাপতিকে ডেকে নেব। সভাপতি অধ্যক্ষ হেনা সিনহা মহাশয়াকে। তিনি আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করবেন, উদ্বোধন করবেন এবং একই সঙ্গে স্বাগত ভাষণ দেবেন। আমি প্রথমেই ডেকে নিচ্ছি অধ্যক্ষা হেনা সিনহা মহাশয়াকে। সুস্বাগতম। আজকের এই বহরমপুর গার্লস কলেজের সঙ্গে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ অটোনমাস কলকাতা, নরেন্দ্রপুর কলকাতা, তাদের সহযোগিতায় আয়োজিত আজকের এই আন্তর্জালিক বক্তৃতায় উপস্থিত আজকের প্রধান অতিথি শ্রদ্ধেয় স্বামী সর্বলোকানন্দ মহারাজ, সম্পাদক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ অটোনমাস, তাকে আমি বহরমপুর গার্লস কলেজের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। আজকের এই আয়োজন অতি অল্প সময়ে, তার মধ্যে সম্পাদক মহাশয় আমার প্রচুর ব্যস্ততাকে পিছনে ফেলে আমাদের এখানে আজ উপস্থিত হয়েছে। আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমরা কৃতজ্ঞ, অভিভূত, এই শব্দগুলো দিয়ে যেন প্রকাশ করা যায় না তাদের অবদানকে। তাই আমি আবারও সশ্রদ্ধ চিত্তে তাদের নমস্কার জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞ চিত্তে আমার এই কলেজে ওয়েবিনারে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা।
আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে রয়েছে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ অটোনমাস কলকাতার অধ্যক্ষ স্বামী একচিত্তানন্দ মহারাজজি। তিনি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। তাকে আমি বহরমপুর গার্লস কলেজের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং তার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। গত বছর তারই অভিভাবকত্বে এবং তারই পরিচালনায় বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সঙ্গে আমাদের বহরমপুর গার্লস কলেজের 6 দিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। পুরো অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সাজিয়েছিলেন তিনি। এবছরও আমাদের ইচ্ছে ছিল সেইভাবে একটি কর্মশালা অনুষ্ঠান করার, কিন্তু আমরা ঠিক সময়ে তাদের কাছে উপস্থিত হতে পারিনি, সময় দিতে পারিনি। তা সত্ত্বেও আজকের এই যে সুন্দর আয়োজন ওনারা করে দিয়েছেন, এর জন্য সত্যি আমি মহারাজজির কাছে কৃতজ্ঞ। আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে এখানে রয়েছেন আমাদের মধ্যে ব্রহ্মচারী শ্রুতি চৈতন্য মহারাজজি, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ অটোনমাস নরেন্দ্রপুর কলকাতা। তিনিও আজকে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমি বহরমপুর গার্লস কলেজের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। তারা অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সত্যি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আরো পেয়েছি বিশেষ অতিথি হিসাবে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ অটোনমাস নরেন্দ্রপুরের অধ্যাপক প্রফেসর শুভদীপ ব্যানার্জি মহাশয়কে। তাকেও আমি বহরমপুর গার্লস কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি এবং সঙ্গে কৃতজ্ঞতা। তারা সুন্দর সুন্দর বিষয় নির্বাচন করেছেন আজকের এই আলোচনা চক্রে এবং তাতে করে উপকৃত হব আমরা এবং আমাদের ছাত্রীরা, যাদের উন্নত করার, উন্নত মানসিকতা তৈরি করার জন্যই লক্ষ্যেই আজকের এই আয়োজন। আমরা দৃঢ় বিশ্বাসী তারা সেই লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছবে। আগেই সঞ্চালক বলে দিয়েছেন আজকের আলোচনার বিষয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধ বা নীতিবোধের শিক্ষা। আমরা গত বছর 6 দিন ব্যাপী যে মূল্যবোধের শিক্ষার কর্মশালা পেয়েছিলাম, সেখানে তাদের বক্তব্যের মধ্য দিয়েই আমরা শিখেছি যে মানুষের শুধু কায়া নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তাকে মানুষ হয়ে উঠতে হয়। এই যে মানুষ হয়ে ওঠার শিক্ষা, সেই শিক্ষা সে কোথায় পাবে? প্রথম তার পরিবার থেকে, তারপর শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একজন ছাত্র পরিপূর্ণ মূল্যবোধ বিকাশের শিক্ষা গ্রহণ করে, যা উন্নত করে শিক্ষা প্রতিষ্ঠানকে, উন্নত করে সমাজকে, দেশকে এবং রাষ্ট্রকে। এই শিক্ষায় তাদেরকে পরিপূর্ণ মানুষ হওয়ার শিক্ষায় শিক্ষিত করে দেয়। আজ আমরা কিছু বলবো না, আমরা শুনবো তাদের মূল্যবান বক্তব্য। সেই বক্তব্যের মধ্যে দিয়েই আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পরিপূর্ণ হবে, এটুকু আমরা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতে পারি। আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি
আবারও আজকের এই অনুষ্ঠানের সম্মাননীয় বক্তাদের এবং অন্তর্জালের মাধ্যমে উপস্থিত আইকিউএসির কনভেনার, আইকিউএসির শ্রদ্ধেয় সমস্ত সদস্য, আমার কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, আমার কলেজের বাইরের অধ্যাপক অধ্যাপিকা, গবেষক, ছাত্র ছাত্রী সকলেই যারা এই অন্তর্জালের মাধ্যমে যুক্ত রয়েছেন, বহরমপুর গার্লস কলেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আবারও এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়াকে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনার পরে আজকের যে আইকিউএসির উদ্যোগে আজকের যে ওয়েবিনার, আগেই বলেছি সে কথা, আজকে আমাদের এখানে আইকিউএসির কোঅর্ডিনেটর হিসেবে অধ্যাপক শ্রী ভাস্কর মহানায়ক তিনি এখানে উপস্থিত রয়েছেন। তার কাছ থেকে কিছু কথা শুনে নেব। এবার আমি ভাস্কর মহানায়ককে ডেকে নিচ্ছি। ধন্যবাদ প্রফেসর দেবাশিস মন্ডল। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। Good afternoon to one and all present here. Respected Principal Madam Dr. Hena Sinha, respected speakers and other dignitaries, and of course our students. On behalf of Internal Quality Assurance Cell of our college, I would like to congratulate all of you for joining this webinar on value education in the higher educational institutions. UGC has recently developed guidelines entitled Mullo Prabha, that is inculcation of human values and professional ethics in higher educational institutions. And the e-book is available in the UGC website. Today's webinar has been designed to cover the conceptual framework of human values in higher educational institutions and the implementation of the monitoring plan according to the guidelines. I hope that different stakeholders of the college will be enriched from this webinar to continue high quality practices in our prestigious institutions. হাজার হাজার বছরের সুমহান সভ্যতা আমাদের শিখিয়েছে সত্য, ধর্ম, তপ ও ত্যাগ। আমি আশা করব মূল্যবোধের এই ধারাকে আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আগামীতেও বয়ে নিয়ে যেতে পারবো। মূল্যবোধের উপরে আজকের আলোচনায় আমরা আরো সমৃদ্ধ হব। আন্তর্জালিক মাধ্যমে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ও সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আইকিউএসি কোঅর্ডিনেটর ভাস্কর মহানায়ককে। এইবার আমরা আমাদের অনুষ্ঠানের যে মূল পর্ব আছে, অর্থাৎ আজকের যে আলোচনার মূল বিষয়, মূল থিম, যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধ শিক্ষা বা মূল্যবোধ চর্চা, সেই পর্বে আমরা চলে যাব। তার আগে একটা বিষয় আমরা এখানে ঘোষণা করে রাখি যে আজকের যে আলোচনা পর্বটা চলছে সেটা আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য, যারা আমাদের ছাত্রছাত্রী শুধু নয়, যারা বাইরের অন্য কলেজের ছাত্রছাত্রীরাও যারা রয়েছে, যারা রেজিস্ট্রেশন করিয়েছে, যারা তোমরা রেজিস্ট্রেশন করিয়েছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে একটা অনলাইন ফিডব্যাক ফর্ম আমরা পাঠাবো, সেটা তোমাদের ইমেলে যাবে। তোমরা সেই ফিডব্যাক ফর্ম যথাযথভাবে পূরণ করলে পরে আমরা ইমেলেই একটা সার্টিফিকেট পাঠাবো তোমাদের। যাই হোক, আমরা এবার অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। প্রথমেই আমি ডেকে নিচ্ছি
আজকের যিনি প্রথম বক্তা, আমন্ত্রিত বক্তা, শ্রদ্ধেয় স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে, তাকে তার বক্তব্য প্রদানের জন্য। শান্তি শান্তি শান্তি। রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর এবং বহরমপুর গার্লস কলেজ যৌথ উদ্যোগে একটি সুন্দর আলোচনা আয়োজন। আমি বুঝতে পারছি আলোচনা চক্রে উপস্থিত আছেন বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষা হেনা সিনহা মহাশয়া এবং অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দ এবং আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীবৃন্দ। এটি অত্যন্ত আনন্দের এবং গর্বের যে বর্তমান পরিপ্রেক্ষিতে এই ধরনের আলোচনার অত্যন্ত প্রয়োজন আছে, কারণ আমরা এখন লক্ষ্য করছি যে সর্বস্তরে একটা মূল্যবোধের অবক্ষয় কিন্তু দেখা দিচ্ছে। শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বে কিন্তু এটি দেখা দিচ্ছে এবং এই অবক্ষয়কে যদি বন্ধ করতে হয় তাহলে এই ধরনের আলোচনার অত্যন্ত প্রয়োজন আছে। আচ্ছা, একটু বোধহয় সম্ভবত বোধহয় লেফট হয়ে গেছে, মানে হ্যাঁ, একটু বোধহয় যান্ত্রিক গোলযোগ হয়েছে, অনেক শোনা যাচ্ছে না ওনার। প্রিন্সিপাল ম্যাডাম কি একটু দেখবেন, মানে আওয়াজটাও বোধহয় খুব একটা ভালো আসছিল না, আমি তো অতটা ভালো শুনতে পাচ্ছিলাম না। ম্যাডাম যদি একটু দেখেন। সম্ভবত একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে, সে কারণে মহারাজ বেরিয়ে গেছেন। স্বামী শ্রদ্ধেয় সর্বলোকানন্দজি উনি বলছিলেন কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে। আমরা একটু অপেক্ষা করে দেখি। আমি একটু বলছি, আমি যোগাযোগ করলাম এক্ষুনি। আমি শুভদীপ ব্যানার্জি, রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি যোগাযোগ করলাম, ওনারা বোধহয় বুঝতে পারেননি, আমি বলেছি মানে রিজয়েন করার জন্য আর কি। আচ্ছা, আমি জাস্ট অলরেডি আই হ্যাভ কন্ট্যাক্টেড, সি উইদিন কাপল অফ মিনিটস আই থিংক দে উইল বি देयर। স্যার আরেকটা রিকোয়েস্ট ছিল, হ্যাঁ বলুন। ভলিউমটা সাউন্ড অতটা মানে আমি পাচ্ছিলাম না, আমি জানি না আপনাদের কাছে। কানেক্টিভিটি ইস্যুস কিছু ছিল। আচ্ছা, আমি কি ঠিকভাবে অডিবল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি যোগাযোগ করে, আমি অ্যাকচুয়ালি কলেজে না, আমি বাইরেই আছি। আমি যোগাযোগ করে আমি যতটা পারছি এই জয়েন করেছেন। হ্যাঁ।
যান্ত্রিক গোলযোগের জন্য আপনারা হয়তো কেউ শুনতে পাচ্ছিলেন না, যেটা আমি মহারাজ একবার একটু সবাই শুনতে পাচ্ছে কিনা একবার একটু যদি আপনারা কি সকলে শুনতে পাচ্ছেন? এইবার স্পষ্ট, হ্যাঁ, বাকিরা এবার স্পষ্ট। হ্যাঁ। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম প্রথম থেকে, যে বর্তমান পরিপ্রেক্ষিতে এই ধরনের আলোচনা চক্রের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। কারণ বর্তমান পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যা চিত্র, সেটা কিন্তু সর্বস্তরে মূল্যবোধের অবক্ষয়। আমরা সকলে চিন্তিত যে এইভাবে যদি মূল্যবোধের অবক্ষয় হতে থাকে, তাহলে যে আমাদের অতি প্রাচীন সভ্যতা এবং সংস্কৃতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবং এই প্রাচীন সভ্যতা সংস্কৃতি, যে মূল্যবোধের ধারা বহু পুরানো, বহু প্রাচীন, হাজার হাজার বছরের পুরানো। এবং আমাদের সভ্যতা সংস্কৃতি যে ভিত্তি, দ্য ফাউন্ডেশন, সেটা হচ্ছে মূল্যবোধ। এই মূল্যবোধের শিক্ষা নিয়ে অনেক চর্চা আজকাল হচ্ছে। কিভাবে আমরা আমাদের জীবনে মূল্যবোধের চর্চা বা তার অনুশীলন করতে পারি। মূল্যবোধ শিক্ষা কিন্তু প্রথম শুরু হয় গৃহে, বাড়িতে, এবং বাড়ি থেকেই কিন্তু বাবা মার কাছ থেকে মূল্যবোধের শিক্ষা পাওয়া যায়। এবং বাল্যকালে যে শিক্ষা মূল্যবোধের পাওয়া যায়, সেটি কিন্তু সারা জীবন থেকে যায়। এবং সেই জন্য এ বিষয়ে অভিভাবক এবং অভিভাবিকা যারা আছেন, মা বাবা এবং গুরুজন, তারা কিন্তু তাদের একটা বিরাট ভূমিকা আছে, টু ইম্পার্ট ভ্যালু এডুকেশন। সেই জন্যে এই বিষয়ে তাদের খুব সচেষ্ট হতে হবে। তার পরবর্তীকালে তারা আসে, স্কুলে আসে, মহাবিদ্যালয়ে আসে, বিশ্ববিদ্যালয়ে আসে পড়াশোনা করার জন্য। সেখান থেকেও তারা মূল্যবোধের শিক্ষা কিছু কিছু পেয়ে থাকে। কিন্তু যে মূল্যবোধের শিক্ষা আগে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যেত, সেরকম এখন পাওয়া যায় না। কারণ এটা বেশ কিছুদিন ধরে হয়ে আসছে যে শিক্ষা মানেই হচ্ছে কেবল পুঁথিগত বিদ্যা, এবং সেই শিক্ষায় কি করে আমরা বড় প্রফেশনাল হতে পারি, পেশাদার যাকে বলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে মানুষ তৈরি হওয়া। একজন বড় ডাক্তার, একজন বড় ইঞ্জিনিয়ার হতে পারে, অন্য প্রফেশনাল হতে পারে, কিন্তু সে ভালো মানুষ নাও হতে পারে। উল্টো দিকে যদি সে ভালো মানুষ হয়, তাহলে অতি অবশ্যই সে ভালো পেশাদার হতে পারে। তাই বর্তমান পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে, সবচেয়ে বড় অভাব প্রফেশনালের অভাব নয়, অভাব হচ্ছে ভালো মানুষের, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তৈরি হতে গেলে সেই রকম শিক্ষা দরকার। কেবল ক্যারিয়ার মেকিং এডুকেশনের দ্বারা সেটা কিন্তু সম্ভব নয়। ওরও প্রয়োজনীয়তা আছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে মূল্যবোধের শিক্ষাটাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এই যে আমরা বলি মানুষ, আমরা
এই মানুষকে যে কোনো জীব জন্তু এনি স্পেসিস পৃথক করে কিন্তু মূল্যবোধ। মানুষ জীবজন্তু থেকে পৃথক। কেন পৃথক? তার কারণ আছে, মানুষের কিছু বিশেষ গুণ আছে, স্টার্লিং হিউম্যান কোয়ালিটিস যাকে বলা হয়। এবং সেই জন্যই বলা হয় যে মানুষ ঈশ্বরের সর্বোৎকৃষ্ট সৃষ্টি, দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। ঈশ্বর আমাদের একটা বিশেষ গুণ দিয়েছেন। All human beings are endowed with sterling qualities, the values, যা কিন্তু অন্য কোনো জীবজন্তুর এতে নেই। সেই জন্যই আমরা মানুষ বলে পরিগণিত হতে পেরেছি। আমরা মানুষ ঠিকই, আমি বলে থাকি প্রায় যে আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, কিন্তু যা হয়ে দাঁড়াচ্ছে কেন আকৃতিতে আমরা মানুষকে হয়ে উঠেছি। আমাদের দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো কান আছে, দুটো নাক ছিদ্র আছে, সব আছে। আমরা কেবল আকৃতিতে মানুষ বোঝা যাচ্ছে এখন, কিন্তু আমাদের আচার ব্যবহারে, আমাদের খাওয়া দাওয়া, ওঠা পড়া এবং এই সব কিছুতে কিন্তু আমরা ঠিক ঠিক মানুষের পরিচয় দিতে পারছি না। এবং পারছি না, কতটা পারছি না সেটা বর্তমানে সবাই জানেন, দূরদর্শন দেখেন, সংবাদপত্র পড়েন, এবং তাতে দেখা যাচ্ছে সারা বিশ্ব আজ হিংসায় উন্মত্ত। সর্বত্র সর্বস্তরে অশান্তি, অস্থিরতা। এইসব কিন্তু কোনো আইন দিয়ে বা আইন প্রণয়ন করে এটা দূর করা সম্ভব নয়। আইন তো অনেক আছে, আইনের কোনো অভাব নেই, কিন্তু এটা দূর করতে হলে চাই যে মানবিক গুণগুলি আছে, যে ভ্যালুজ, তার কিন্তু অনুশীলনের অত্যন্ত প্রয়োজন। আমরা তো মানুষ, মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম তো ভালোবাসা, সেবা করা, পরোপকার করা, কর্তব্যপরায়ণ হওয়া। এটাই তো হিউম্যান ভ্যালুজ। নিঃস্বার্থপর হওয়া, অপরের দুঃখে দুঃখী হওয়া, অপরের সুখে সুখী হওয়া, দিস আর দ্য হিউম্যান ভ্যালুজ। এটাই আমাদের অনুশীলন করা দরকার। যখন এই গুণগুলি আমরা অনুশীলন করতে পারবো, তখন দেখব যে আমাদের ব্যক্তিত্বটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। এবং এই পরিবর্তন, ট্রান্সফরমেশন যাকে ইংরেজিতে বলা হয়, এটা খুব দরকার। যত আমরা অনুশীলন করব এই মানবিক গুণগুলি, এই সব গুণগুলি কিন্তু আমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে, বাট নট ম্যানিফেস্টেড। এই গুণগুলি বিকশিত নয়, এগুলোকে বিকশিত করতে হবে। তাই স্বামী বিবেকানন্দের ভাষায়, ইচ ম্যান ইজ পটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেক মানুষের মধ্যে সেই অন্তর্নিহিত দেবত্ব রয়েছে। দেবত্ব আর অন্য কিছু নয়, এই কতকগুলি বিশেষ গুণ, মানবিক গুণ, এই গুণগুলো বিকশিত করতে হবে। স্বামীজির কথায় বারবার আমাদের বলে গেছেন। আরেকটি ব্যাপারে বলি, শিক্ষার ব্যাপারে স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যেটি দ্বারা আমরা কিন্তু যে ভ্যালুস, সেগুলো কিন্তু বিকশিত করতে পারি, গুণগুলি বিকশিত করতে পারি। তাই স্বামী বিবেকানন্দ বারবার বলে গেছেন, যেটি হচ্ছে যে ম্যান মেকিং এডুকেশন এন্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। শিক্ষার উদ্দেশ্যে কেবল ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া
বা কোনো ভালো প্রফেশন হওয়া কেবল নয়। শিক্ষার মূল উদ্দেশ্য, the ultimate goal of education is to become a good human being, ভালো মানুষ হওয়া, আদর্শ নাগরিক হওয়া, the enlightened citizen। এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। অত্যন্ত পরিতাপের এবং দুর্ভাগ্যের বিষয়, সেদিকে আমরা কিন্তু আজকাল কেউ দৃষ্টিপাত করি না। শিক্ষা মানে ভালো নম্বর পাওয়া, বিভিন্ন স্কুল কলেজে ভর্তি হওয়া, ভালো চাকরি পাওয়া, তারপরে ঘর সংসার করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু শিক্ষার সবকিছু নয়, ইটস নট দ্য হোল অফ এডুকেশন। সেই জন্যে বিভিন্ন ভাবে আমাদের সেই মানবিক গুণগুলোকে বিকশিত করতে হবে। এবং এই ঠিক ভ্যালু এডুকেশন কিন্তু সবসময় স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে কিন্তু ঠিক ঠিক হয় না। এগুলো জানার দরকার আছে আমাদের ছাত্রছাত্রীদের, বর্তমান প্রজন্মের, আমাদের যে ভারতীয় সভ্যতা সংস্কৃতির ব্যাপারে, মূল্যবোধের ব্যাপারে তাদের অবহিত করতে হবে ঠিকই, কিন্তু মূল্যবোধের শিক্ষাটা ঠিক ঠিক হয় জীবন দিয়ে, জীবন থেকে একে অপরের শিক্ষা হয় জীবন দিয়ে। সেই জন্য সেদিন বলছিলাম ঠিক ঠিক ভাবে the values cannot be taught, values should be lived। অর্থাৎ জীবন দেখে মানুষ অনেক কিছু শেখে, জীবন দেখে, মা বাবার জীবন দেখে অনেক কিছু এই ভ্যালুজ শেখে। তার পরবর্তীকালে শিক্ষা প্রতিষ্ঠানে আসে, শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন তাদের জীবন থেকে তারা অনেক কিছু শেখে, ঠিক ঠিকভাবে তারা শিখতে পারে। তারা দেখে সামনে এক্সাম্পলারি লাইফ, যে জীবন দেখলে পরে মানুষ আপনা আপনি শেখে। তার মানে এই নয় যে ভ্যালু এডুকেশনের চর্চা করবো না, ভ্যালু এডুকেশনে কোনো ক্লাস হবে না, তা না। তাদেরকে বলতে হবে ঠিকই, তাদেরকে পড়াতে হবে ঠিকই, তাদেরকে জানাতে হবে ঠিকই, সেই সঙ্গে সঙ্গে চাই সেই মূল্যবোধ শিক্ষার জীবন চর্চা, মূল্যবোধ শিক্ষার জীবন চর্চা চাই। সেই জীবন চর্চা না হলে পরে কিন্তু ভ্যালু এডুকেশনের শিক্ষা দীক্ষা ঠিক ঠিক ভাবে হবে না। আমরা যে স্বামী বিবেকানন্দকে অনুকরণ কেন করি, তার শিক্ষা দীক্ষা নিয়ে আমরা প্রতি আকৃষ্ট হই কেন? বিকজ দে হ্যাভ সেট এক্সাম্পলারি লাইফ। তারা যা বলেছেন তা জীবনে করেছেন, করেছেন বলেই আমাদের সকলের কাছে তাদের বাণী, তাদের কথাবার্তা এত শিক্ষণীয়, এতটাই আমরা আকৃষ্ট হই। শ্রীরামকৃষ্ণ, আমি বড়দের কথাই বলি, তার প্রত্যেকটি কথা ছিল কিন্তু উপলব্ধি প্রসূত। হোয়াট ডাজ ইট মিন? যে তিনি যা বলে গেছেন তা জীবনে তিনি পালন করেছেন। তাই কথার সঙ্গে জীবনের একটা মিল থাকা উচিত। যারাই এই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন, ছাত্র ছাত্রীদের পড়াবেন, তবেই কিন্তু তারা মনে রাখবে, তবেই কিন্তু তারা মনে রাখবে, যারা পড়তে আসছেন, যারা শিক্ষা দীক্ষা নিতে আসছে ছাত্র ছাত্রীরা, তারা কিন্তু এটা মনে রাখবেন। আমি মধ্যে মধ্যে বলে থাকি, কেউ বলে এটা গুরু নানকের কথা, সেটি হচ্ছে
বা অন্যের বা মহাত্মা গান্ধী এরকম বলে থাকে, যাই হোক না কেন, তার মা তার ছোট্ট মেয়েকে নিয়ে যাচ্ছেন গুরু নানকের কাছে ফর এক্সাম্পল। তো বলছেন গুরু নানককে গিয়ে, শিখ গুরু, শিখদের যে পরম গুরু, বলছেন দেখুন এই মেয়েটি অত্যন্ত মিষ্টি খায়। তো গুরু নানক শুনলেন, শুনে বললেন যে তোমার মেয়েকে আরো 7 দিন পরে নিয়ে এসো। মা তো একটু আশ্চর্য হলো যে খালি কোনো কথাবার্তা মেয়েটির সঙ্গে বললো না, যাকে আজকাল বলি কাউন্সিলিং, কোনো বোঝালো না, কিছু করলো না, বলে 7 দিন পরে নিয়ে এসো। মা একটু আশ্চর্য হলো। এনিওয়ে আবার 7 দিন পরে মা মেয়েকে নিয়ে যাচ্ছে গুরু নানকের কাছে। আবার গুরু নানক চুপ করে থেকে বলছেন bring him after 7 days or bring her after 7 days। বলছে যে আবার 7 দিন পরে কেন এরকম করছে। যা হোক, অনেক দ্বিধা নিয়ে, সন্দেহ নিয়ে, উদ্বেগ নিয়ে মা ফিরে গেল। তৃতীয়বার আসছে, তখন গুরু নানক 21 দিন পরে গুরু নানক বলছে, তাকে কাউন্সিলিং করতে আরম্ভ করলো যে মিষ্টি খেও না, মিষ্টি খেলে শরীরের পক্ষে ক্ষতিকারক, ইত্যাদি 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 হয়েছে। খুব সুন্দরভাবে বোঝালেন, তাকে উপদেশ দিলেন। যখন শেষ হয়ে গেল, তার মা তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি এই কথাটা তো প্রথম দিনেই বলতে পারতেন, why you took nearly 21 days? কেন আপনি প্রায় 21 দিন মতন সময় নিলেন? গুরু নানক উত্তর দিচ্ছেন যে দেখো, আমি খুব মিষ্টি খেতে ভালোবাসতাম, এবং যখন তুমি তোমার মেয়েকে নিয়ে এলে তখন আমি প্রচুর মিষ্টি, সেই সময় খুব মিষ্টি খেতে ভালোবাসতাম। আমি উপলব্ধি করলাম, এটা খুব ভাববার কথা, উপলব্ধি করলাম যে আমি এত মিষ্টি খাই, এত আমার মিষ্টি প্রিয়, বেশ ভালো মিষ্টি খায়, আমি কি করে ছোট মেয়েটাকে বলবো তুই মিষ্টি খাও না? তার মানে হচ্ছে কথা এবং কাজের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই, নো কনফর্মিটি যাকে ইংরেজিতে বলে। সেই জন্য আমি মিষ্টি খাবার ত্যাগ করে আমার অপরকে বলার অধিকার আমি অর্জন করলাম, যে মিষ্টি খাওয়া, অত্যন্ত মিষ্টি খাওয়া, বেশি করে মিষ্টি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক, যেটা আজকাল ডায়াবেটিস বলা হয়। এন্ড ডায়াবেটিস একটা হচ্ছে যে কিনা ইন্ডিয়া হ্যাজ বিকাম ডায়াবেটিক ক্যাপিটাল, হোয়াট ইজ হোয়াটএভার ইট মে বি, ডিফারেন্ট ইস্যু। তো সেই জন্য বলছি যে যারা আমরা পড়াবো, যারা আমরা আলোচনা করব, তাদেরও জীবনটা কিন্তু এক্সাম্পলারি হওয়া উচিত। এবং হলে পরে দেখা যাবে যে কথাবার্তাগুলো কিন্তু ছাত্রছাত্রীদের বা বর্তমান যুব প্রজন্ম তাদের উপরে রেখাপাত করবে, ঠিক ঠিক ভাবে মনে হৃদয় রেখাপাত করবে। এটা আমাদের বুঝতে হবে। সেই জন্যে এইরকম মূল্যবোধের শিক্ষা, এটা করতে হবে, ওটা করতে হবে, আত্মবিশ্বাস প্র্যাকটিস করতে হবে, নিঃস্বার্থপরতা প্র্যাকটিস করতে হবে, সত্য কথা বলা প্র্যাকটিস করতে হবে, কর্তব্যপরায়ণতা প্র্যাকটিস করতে হবে, পরোপকারিতা প্র্যাকটিস করতে হবে। এসব ঠিকই, এগুলো অনেকে করেন হয়তো কেউ কেউ, কিন্তু যেন মনে হচ্ছে কোথাও যে সকলে এটা অনুশীলন করে না। মানুষ মাত্র কিন্তু অনুশীলন করা দরকার, তবেই তো আমি মানুষ, নাহলে তো আমার মানুষ বলে নিজেকে পরিচয় দেবার, বলতে গেলে সত্যি কথা, অধিকার থাকে না। তাই আমরা নিশ্চয়ই তাদেরকে জানাবো, বর্তমান প্রজন্মকে, ছাত্রছাত্রী, ইয়াঙ্গার জেনারেশন, তাদেরকে আমরা মূল্যবোধের কথা বলবো, আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির কথা বলবো, এবং যাতে মূল্যবোধের শিক্ষা ঠিক ঠিক ভাবে গ্রহণ করতে পারে ছাত্রছাত্রীরা, সে বিষয়ে আমরা সচেষ্ট হব। আর এর কোনো আলাদা কোনো থিওরি নেই, শর্টকাট নেই, নো শর্টকাট, নো ইনস্ট্যান্ট। যখন শর্টকাট আছে, আমি খুব প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি, আমি তত্ত্বের সবে যাচ্ছি না। ও অনেক তত্ত্ব আছে, হাউ টু ইম্পার্ট
ভ্যালুজ অর ভ্যালু এডুকেশন, যে তত্ত্ব কথা আমি যাচ্ছি না, যেটি প্র্যাকটিক্যাল, ইজ ভেরি ভেরি প্র্যাকটিক্যাল, ব্যবহারিক, সেটি হচ্ছে যে আমাদের জীবন দেখাতে হবে। উই মাস্ট ফলো দ্য এক্সাম্পলারি লাইফ। তারা আমাদের জীবন থেকে শিখবে, গুরুজনদের জীবন থেকে শিখবে। শেখে মা বাবার কাছ থেকেই তো শিশু কথা বলা শেখে, আরো অনেক কিছু শেখে। সেই জন্য এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। ওয়াইল টিচিং, যেটা সাধারণভাবে বলা হয় ভ্যালু এডুকেশন, উই হ্যাভ টু বি ভেরি পার্টিকুলার। আমাদের খুব সাবধান হতে হবে যে আমরা যে কথাবার্তা বলছি, যা বলতে চাইছি, সেগুলো যাতে আমাদের জীবনের সঙ্গে যোগ থাকে, সামঞ্জস্য থাকে। সামঞ্জস্য না থাকলে পরে কিন্তু ঠিক ভাবে আমরা মূল্যবোধের শিক্ষা দিতে পারবো না। খুব প্রয়োজন আছে মূল্যবোধের শিক্ষা। আমি তো এক এক সময় ভাবি, সবাই ভাবে যে মানুষ হয়ে এত আমরা অমানবিক কাজকর্ম করি, ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, চিন্তা করলে পরে কিন্তু মনে হয়, খুব কষ্ট হয় যে মানুষে আমরা কি করছি, এটা কি মানুষের করা উচিত? ইনহিউম্যান যাকে বলে প্রত্যেকদিন আমরা দেখছি। তাই আমাদের মধ্যে সেই মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে। প্রত্যেক মানুষের মধ্যে সেই মূল্যবোধ শিক্ষা আছে। নমস্কার, ধন্যবাদ। শ্রদ্ধেয় স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে অসংখ্য ধন্যবাদ। উনি বলছিলেন এই সময়ের যে অন্ধকার সময়ের কথা, জীবনানন্দও বলেছিলেন যে অদ্ভুত এক আধারের কথা, স্বামীজিও বলছিলেন। এবং এই যে অন্ধকার সময়ে মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা ঠিক কতটা, তিনি এক অনায়াস সহজ বক্তব্যের মধ্যে দিয়ে, তার একটা জেনারেল ইন্ট্রোডাকশন ছিল আজকে মূল্যবোধ শিক্ষা বা চর্চার উপরে, সেখানে তিনি সহজ গল্পের মাধ্যমে পরিবারের ভূমিকার কথা বলছিলেন আমাদের যে নৈতিক শিক্ষা চর্চার যে প্রতিনিয়ত আমাদের একটা অভ্যাস আমাদেরকে করতে হবে, সেই কথা আমরা শুনছিলাম তার কাছে। আর তাছাড়াও তিনি অসাধারণভাবে যে গল্পের কথা তিনি বলছিলেন, যে গল্পের ছলে যে একজন শিক্ষক যিনি শেখাচ্ছেন, তার যদি নৈতিকতার পর্বটা তার কাজের সঙ্গে, তার বক্তব্যের সঙ্গে যদি মেলবন্ধন না থাকে, তাহলে বোধহয় কোথাও শিক্ষা দেওয়াটাই অসম্পূর্ণ হয়ে যায়। শিক্ষা মানে তো একটা অন্তর্নিহিত সত্তার সামগ্রিক বিকাশ ঘটানো, সেইটা বজায় থাক। আমি আর কথা না বাড়িয়ে আজকের যিনি দ্বিতীয় বক্তা আছেন আমাদের আমন্ত্রিত বক্তা তালিকায়, দ্বিতীয় বক্তা হিসেবে আমি পাচ্ছি, ডেকে নেবে এবার অধ্যাপক শুভদীপ ব্যানার্জি মহাশয়কে। তিনি আজকের যে ন্যাক স্টুডেন্ট চ্যাটার আছে তার সে সম্পর্কে বলবেন। আমি ডেকে নিচ্ছি অধ্যাপক শুভদীপ ব্যানার্জিকে। শুভ অপরাহ্ন। am I audible? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু প্রেজেন্টেশন মোডে যাচ্ছি, গিয়ে আমার বক্তব্যটা শুরু করছি। দেখা যাচ্ছে কি? কাইন্ডলি যদি একটু জানান। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমাকে যে বিষয়টা নিয়ে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে স্টুডেন্ট চার্টার মানে দ্য গ্রান্ট অফ অটোনমি অর রাইটস। এখন প্রশ্ন হলো, ভ্যালু এডুকেশনের এই ওয়েবিনারে এই বিষয়টির প্রাসঙ্গিকতাটা কি? এটা একটা ভ্যালিড প্রশ্ন, যে ভ্যালু এডুকেশন, সেখানে স্টুডেন্ট চার্টার, হাউ দে আর লিঙ্কড।
এটা বলতে গেলে বলতে হয় যে আক্ষরিক অর্থে যদি মূল্যবোধ শিক্ষার বিষয় নিয়ে বলা যায়, তাহলে মূল্যবোধ শিক্ষা, এটা আমি ভ্যালু এডুকেশনের বাংলা করা যদি হয়, মূল্যবোধ শিক্ষা বিষয়ের আলোচনা যতটা কাঙ্ক্ষিত ঠিক ততটাই প্রয়োজনীয় আমরা আরো উন্নত, শক্তিশালী এবং দক্ষ শিক্ষার চর্চা কিভাবে করতে পারি সেই আলোচনা। আমার বিষয়টা বোধহয় এই দ্বিতীয় অংশের সঙ্গে অনেক বেশি প্রাসঙ্গিক। তো যাই হোক, আমার বক্তব্যে যাওয়ার আগে আমার পূর্ববর্তী যিনি বললেন, আমাদের পরম পূজনীয় আশ্রম সম্পাদক স্বামী সর্বলোকানন্দজি, তিনি বললেন যে নিজের সঠিক আমি যেটা এক লাইনে যদি বলি পুরো কথাটাতে, তাহলে নিজের সঠিক জীবনযাপনের মাধ্যমেই ভ্যালু এডুকেশনের প্রচার এবং প্রসার সম্ভব। আর মূলত ছাত্রছাত্রীদের এই আলোচনায় অংশগ্রহণে তাদের উদ্দেশ্যেই আমি বলছি, এটা ধরে নিলে ছাত্রছাত্রীদের জীবনের সিংহভাগ সময় যেহেতু মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে কাটে, সেই জন্য বিদ্যায়তনের মানের উন্নয়ন এবং সেটি বজায় রাখা ভ্যালু এডুকেশনের অন্যতম শর্ত। ছাত্রছাত্রীদের যেমন জানতে হবে যে উন্নত শিক্ষা প্রদান হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের এক বিশাল দায়িত্ব, ঠিক তেমনি তাদের তরফের কিছু সহযোগিতা এবং দায়িত্ব পালনও আবশ্যিক। এই মুখবন্ধ নিয়ে আমার আলোচনাটা আমি শুরু করতে চাইছি। Student Charter for Higher Education Institution, a guideline from NAC. আলোচনা শুরুতেই প্রথমে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের স্টেক হোল্ডার্সদের যদি ভাবা যায়, অনেক এক্সটেন্ডেড স্টেক হোল্ডারকে যদি কনসিডার নাও করি, মেন স্টেক হোল্ডার্স এর মধ্যে গভর্নমেন্ট, ম্যানেজমেন্ট, টিচার্স, স্টুডেন্ট and external quality assurance agencies. গভর্নমেন্ট, ম্যানেজমেন্ট এই সেগমেন্টটাকে একটা জায়গায় রাখা যাক, টিচার স্টুডেন্ট সেগমেন্টটাকে আর একটা জায়গায় রাখা যাক, এবং এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসিওরেন্স এজেন্সি এটাকে আর থার্ড একটা সেকশন রাখা যাক। গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্টের সুপারভিশনে টিচিং লার্নিং মেথড, টিচার এবং স্টুডেন্ট রেগুলার একটা যে ইন্টারাকশন, সেটাই আমাদের শিক্ষায়তনের বা বিদ্যায়তনের মুখ্য উদ্দেশ্য, এবং সেই কাজটা কতটা যথাযথভাবে হচ্ছে সেটাই বোধহয় এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসিওরেন্স এজেন্সি ইভ্যালুয়েট করবেন। Every stakeholder of higher education has a role to play for quality enhancement and sustenance. আমাদের হায়ার এডুকেশনের কোয়ালিটিটা উন্নততর করতে এবং সেটা ধরে রাখতে এই প্রত্যেক স্টেক হোল্ডারেরই নিজস্ব ভূমিকা আছে। মুখ্যত আমরা আজকের আলোচনায় ন্যাকের গাইডলাইন অনুযায়ী institutions responsibility towards student and students responsibility of learning, এই দুটো ভাগে আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। আর ন্যাক অ্যাডভোকেট করছে যে একটা পাবলিক ডিসপ্লে অফ স্টুডেন্ট চার্টার এটা এভরি ইনস্টিটিউশনে থাকা উচিত, মেবি ইন দ্য নোটিশ বোর্ড, মেবি তাদের ওয়েবসাইটে। কারণ কি, এটা পাবলিক ডিসপ্লে থাকা মানে we will try to stick to it. আমি প্রথমে ইনস্টিটিউশনস রেসপন্সিবিলিটিস বলবো, এবং এটা বলতে বলতেই সেখানে স্টুডেন্টদের দিক থেকে কি সহযোগিতা আসে সেটাও হয়তো একই সাথেই বলে ফেলা হবে, এবং শেষ পর্যায়ে এসে বুলেট পয়েন্টে স্টুডেন্টস রেসপন্সিবিলিটিটা একটু বলে দেব। ইনস্টিটিউশনস রেসপন্সিবিলিটি আমি কয়েকটা সাব পয়েন্টস এটাকে যদি ভাগ করতে চাই। প্রথমত, shall communicate its goal and objectives systematically and clearly to all students. প্রত্যেক কটা ইনস্টিটিউশন
তার চরিত্রগতভাবে এক একটা গোল অ্যান্ড অবজেক্টিভ নিয়ে চলে। সেখানে মুখ্যত টিচিং লার্নিং এবং বেসিক যে কিছু ট্র্যাডিশনাল সাবজেক্টের পড়াশোনা ছাড়াও তাদের কিছু ভাবাদর্শ এবং তাদের কিছু ভাবনা, এইগুলোর প্রতিফলন তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের বিশেষ করে আউটরিচ অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এই গোলস এন্ড অবজেক্টিভস গুলো যদি প্রথমেই স্টুডেন্টরা যখন অ্যাডমিটেড হবে সেটাতে তাদের কাছে যদি খুব খোলামেলা ভাবে, পরিষ্কার ভাবে যদি তাদের সামনে তুলে ধরা না হয়, তাহলে আমরা যে কাজই করতে যাই না কেন সেখানে একটা রেজিস্ট্যান্স, নন কোঅপারেশন, লেসার পার্টিসিপেশন, এই ধরনের প্রবলেম আসতে পারে। এবং সেই কারণেই we may hold an orientation program for the newly admitted students to explain its goal and objectives. The relevance of its goals and objectives from the perspective of local and regional needs may also be mentioned. একটা এডুকেশনাল ইনস্টিটিউশন ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল রিজিয়নে এবং ডিফারেন্ট সোশিও ইকোনমিক স্ট্যাটাসের পপুলেশনের আধিক্য আমরা ডিফারেন্ট একাডেমিক ইনস্টিটিউশনসে দেখতে পাই, এবং সেই রিজিওনাল নিডস এবং ওই ডিফারেন্ট স্ট্রেটা অফ সোসাইটির কারণে গোলস এন্ড অবজেক্টিভস এর মধ্যেও কিছু কিছু পার্থক্য আসাটাই স্বাভাবিক। সেই ব্যাপারটাও ক্লিয়ারলি স্টুডেন্টদের কাছে তুলে ধরলে তাদের যে ইনস্টিটিউশনের স্টে সেটা অনেক সাবলীল হতে পারে। নাম্বার 2, shall offer programs that are consistent with its goals and objectives. আমি তো কিছু গোলস এন্ড অবজেক্টিভস তাদের কাছে বললাম, মানে তারা এক্সপেক্ট করছে এখানে 3 বছর থাকার পরে এই they can attain that goals and objectives. হ্যাঁ, 1 নম্বর কথা হচ্ছে যে একটা একাডেমিক ইনস্টিটিউশনের প্রাইমারি গোলস এন্ড অবজেক্টিভস হতেই হবে যে তাকে ভালো একটা একাডেমিক অ্যাটমসফিয়ার দেওয়া এবং খুব ভালো একাডেমিক মেটেরিয়াল তাকে প্রোভাইড করা, তাকে একাডেমিক্যালি সাউন্ড করা। এটা একটা দিক, কিন্তু এটাই শেষ দিক নয়, মুখ্য দিক কিন্তু শেষ দিক নয়। তার সাথে সাথে গোলস অ্যান্ড অবজেক্টিভস অনুযায়ী যা যা বলা হয়েছে সেখানে সেইটাকে সাপোর্ট করছে এরম কিছু টিচিং তাদেরকে দিতে হবে। হ্যাঁ, সেই জিনিসটাও কিন্তু হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের দায়িত্বের মধ্যে পড়বে। আমি গোল আর অবজেক্টিভ সেট করলাম আর শুধুমাত্র কিছু ট্র্যাডিশনাল কোর্সেস আমি পড়িয়ে দিলাম এবং আর অন্য কিছুই দেখলাম না, অলরাউন্ড গ্রুমিং এর দিকে তাকালাম না, তাহলে কিন্তু সেই গোলস এন্ড অবজেক্টিভ সেট করাটা মূল্যহীন হয়ে পড়ে। ওই যে মহারাজ যেটা বলছিলেন যে জীবন নিজের আমি যে টিচিংটা অফার করছি আমার জীবনে যেন সেটা রিফ্লেক্টেড হয়, সেই রকমই আমার ইনস্টিটিউশন যে গোলটা সেট করছে আমার অ্যাক্টিভিটিসেও যেন সেটা রিফ্লেক্টেড হয়। এটা যদি স্টুডেন্টরাও জানে তাহলে যেটা সুবিধা হবে, স্টুডেন্টরা তারা বুঝবে তারা এই জিনিসগুলো এক্সপেক্ট করছে ইনস্টিটিউশনের কাছ থেকে, অ্যান্ড ইন টার্ন ইট উইল হেল্প improving the institution. কিছু ট্র্যাডিশনাল কোর্স তো সব একাডেমিক ইনস্টিটিউশনেই থাকে। অ্যাপার্ট ফ্রম দোজ, ইফ রিকোয়ার্ড, এনি স্পেশাল প্রোগ্রামস মে বি ডিজাইনড as per the requirement of local and regional needs and obviously inconsistent with the goals and objectives of the institution. আমার যে জিওগ্রাফিক্যাল রিজিয়নে আমার ইনস্টিটিউশনটা অবস্থিত, ধরা যাক যদি সেটা ইকোনমিক্যালি একটু, সেই অর্থে ইকোনমিক্যালি একটু ব্যাকওয়ার্ড সেগমেন্টে হয়ে থাকে, তাহলে ট্র্যাডিশনাল পড়াশোনার সাথে সাথে যদি কিছু ভোকেশনাল ট্রেনিং এর সার্টিফিকেশন কোর্স করা যায়, যেটা আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স স্টুডেন্টদের মার্কেট রেডি করে দেবে অনেকটা, অ্যান্ড দ্যাট টু অ্যাট এ লোয়ার কস্ট, তাহলে ডেফিনেটলি সেই সেগমেন্ট অফ পপুলেশনটা ভীষণভাবে উপকৃত হবে। এইরকম, তার মানে আমাদের শুধু ট্র্যাডিশনাল কোর্সে স্টিক করে থাকলাম এবং আমার দায়িত্ব পালন হয়ে গেল, এইটা না ভাবাটাই বাঞ্ছনীয়।
shall offer a wide range of programs with adequate academic flexibility. আমাদের ছাত্র জীবনের কথা যদি ভাবা যায়, দেখা যাবে যে যিনি বিজ্ঞান নিয়ে পড়ছেন তার হিউম্যানিটিজের কিছু যদি এক্সপোজারের ইচ্ছা হয়, সেই সুযোগটা কোনো ছিল না, বা উল্টোটাও ট্রু। হ্যাঁ, যদিও সেখান থেকে আজকের পঠন পাঠনে বেশ পরিবর্তন এসছে আফটার ইন্ট্রোডাকশন অফ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। একথা অনস্বীকার্য। বিকজ অফ কনস্ট্রেন্ট ইন রিসোর্সেস সিবিসিএস কে ট্রুয়েস্ট সেন্সে সব জায়গায় ইন্ট্রোডিউস করা যায়নি। তবে ফ্লেক্সিবিলিটির প্রশ্নে ডেফিনেটলি উই মাস্ট অ্যাডমিট যে আগের তুলনায় একাডেমিক ফ্লেক্সিবিলিটি অনেক বেশি এসছে, ইন দ্য সেন্স দ্যাট ওয়াইড রেঞ্জ অফ কোর্সেস এর মধ্যে থেকে স্টুডেন্ট তার ভালো লাগার সাবজেক্ট গুলোকে চুজ করতে পারছে আগের তুলনায় অনেক বেশি। এখানে তাতে কমপ্লাসেন্সির কোনো জায়গা নেই। আরো যাতে ওয়াইডার রেঞ্জ করা যায়, অবভিয়াসলি আন্ডার দ্য কনস্ট্রেন্ট, সেইটা আমাদের চেষ্টা করার প্রয়োজন আছে। এবং স্টুডেন্টদের থেকেও সেটা আমাদের জানার দরকার আছে যে তারা যদি তাদেরকে সুযোগ দেওয়া হয়, তারা কিরম কিরম কোর্স, কিরম কিরম আজকের দুনিয়ার সাথে তাল রেখে চলার জন্য কিরম কিরম কোর্স, কিরম কিরম নতুন নতুন জিনিস পড়তে তারা আগ্রহী, সেইগুলোও কিন্তু আমাদের অ্যাড্রেস করার প্রয়োজন আছে। নিউ প্রোগ্রামস as per the demand of the job markets, emerging research areas and local need should be introduced. আমি একটা কথা বলতে পারি, আমার নিজের সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স। আমরা ছাত্র জীবনে যে স্ট্যাটিস্টিক্যাল থিওরিজ যে দিকটায় বেশি ফোকাস করতাম, বেশি করে ভাবতাম, আজকে সেটা অনেকটা পাল্টে গেছে। এবং রিসেন্ট কালে এসে অনেকেই হয়তো আমরা অ্যাওয়ার যে ডেটা সায়েন্স বলে একটা ইমার্জিং এরিয়া এসছে, যেটার এখন ভীষণ ভীষণ জব অপরচুনিটি আছে। সুতরাং ইদার নতুন প্রোগ্রাম যদি সম্ভব হয় ইন্ট্রোডিউস করা, কোনো সার্টিফিকেশন কোর্স ইন্ট্রোডিউস করা, যদি সম্ভব না হয় উইদিন দ্য স্কোপ অফ আওয়ার কারিকুলাম যতটা এই সমস্ত নতুন জিনিসগুলোকে সিলেবাসের মধ্যে ইনকর্পোরেট করা যায়, ততই কিন্তু এইটা আমাদের ইনস্টিটিউশন এবং ইন্টার্ন স্টুডেন্ট ছাত্রছাত্রীদের পক্ষে এটা অনেক বেশি উপকারী হয়ে উঠবে। May introduce different value-added, এটা তো অলরেডি বললাম, value-added courses and diploma programs in addition to undergraduate and postgraduate programs. এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলার কথা, এখন সত্যি সত্যি বিভিন্ন কোর্সের অনেক অনলাইন ভিডিওস পাওয়া যায়, স্টাডি মেটেরিয়ালস পাওয়া যায়। আমরা যদি টিচার স্টুডেন্ট একযোগে এইগুলো নিয়ে একটু চর্চা করি, তাহলে উভয়তই বেনিফিটেড হবে। Obtain feedback from students on the initiation, review, and redesigning of program if and when necessary. Initiation বলতে এটা বোঝানো হচ্ছে যে একদম নতুন কোন স্টুডেন্টরা আজকের দিনে চাহিদা অনুযায়ী যে সমস্ত কোর্সেস আর প্রোগ্রামস আর অ্যাভেলেবল ইন মাই ইনস্টিটিউশন, তার বাইরেও কি কোন রকম প্রোগ্রামের ব্যাপারে ভীষণ আগ্রহী, তাদের এই আগ্রহটা যদি থেকে থাকে, তাদের থেকে এই ফিডব্যাকটা যদি পাওয়া যায়, তাহলে সেই রকম ধরনের নতুন প্রোগ্রাম ইনিশিয়েট করার চেষ্টা করতে হবে। রিভিউ বলতে বোঝানো হচ্ছে যে প্রোগ্রামগুলো রান করছে সেই প্রোগ্রামের আন্ডারে যে কোর্সেস গুলো থাকে, আমরা এখন প্রত্যেকেই অ্যাওয়ার যে আমরা প্রত্যেক কোর্স পড়ানোর আগে কোর্সের অবজেক্টিভ কি আর কোর্স আউটকাম, মানে কোর্সটা পড়ার পর একজন স্টুডেন্ট কি কি জানবে বলে এক্সপেক্টেড, এইটা প্রোগ্রাম স্পেসিফিক আউটকাম, মানে সেই অনার্স পড়ার জন্য যে সেই অনার্স কোর্সটা পড়ে কি আউটকামটা পাওয়া যাবে, এবং প্রোগ্রাম আউটকাম ওভারঅলি, অ্যান্ড অলসো দ্য এমপ্লয়াবিলিটি। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রায়ার সিলেবাসের মধ্যেই রেখে দিতে হয়। তো আমরা তো কিছু দাবি করলাম কোর্স সম্বন্ধে বা প্রোগ্রাম সম্বন্ধে, স্টুডেন্টদের থেকে এটা জানতে হবে বা ফিডব্যাক নিতে হবে যে কতটা এফেক্টিভলি এই দাবিগুলো আমরা ফুলফিল করতে পেরেছি।
সবসময় যে আমরা পুরোটা পেরে উঠি তা তো নয়। যদি কতটা পারলাম না সেই সম্বন্ধে ধারণাটা পাওয়া যায় বিভিন্ন স্টেক হোল্ডারদের দিক থেকে, তাহলে কিন্তু সেই সমস্ত খামতির দিকগুলো পরিপূরণ করা অনেক সুবিধে হয়। এইটা আমাদেরও যেমন আমরা এটা ভাববো, তেমনি স্টুডেন্টদেরও ক্রিটিসিজমের আঙ্গিকে নয়, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটাকে বলে সেই দিক থেকে তাদেরকেও ফিডব্যাকটা দিলে তবেই কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চারে ইনস্টিটিউশনের ইমপ্রুভমেন্ট করা সম্ভব। The same design applies to redesigning of an ongoing program, কিন্তু এটা অ্যাফিলিয়েটেড কলেজের পক্ষে খুব একটা রিডিজাইনিং এর স্কোপ বোধহয় থাকে না, কারণ প্যারেন্ট ইউনিভার্সিটির গাইডেন্সেই তাদের চলতে হয়। এটা বিশেষত অটোনোমাস কলেজদের পক্ষে এই রিডিজাইনিং এর সুযোগটা অনেক বেশি। এই পয়েন্টটা বলার কিছু নেই, আমরা প্রত্যেকেই ছাত্র শিক্ষক নির্বিশেষে জানি যে এফেক্টিভ রানিং অফ টিচিং লার্নিং এর জন্য আমাদের ল্যাবরেটরি, লাইব্রেরি, আইটি ফেসিলিটিস, ক্লাসরুম ফেসিলিটিস বলতে যদি একটা আধটা হলেও জানা, অবশ্যই আমাদের ভীষণ মনিটারি কনস্ট্যান্ট নিয়েই সবসময় চলতে হয়। তার মধ্যেও যদি একটা স্মার্ট ক্লাসরুম পাওয়া গেল, যদি একটু লাইব্রেরিটাকে কমপ্লিটলি কি বলে অটোমেটেড করা গেল, যাতে তারা বাড়ি থেকেই অ্যাক্সেস পেয়ে কি কি বুক অ্যাভেলেবল এই সমস্ত ইনফরমেশন পেতে পারে, তাহলে কিন্তু আমাদের ডেফিনেটলি ছাত্রছাত্রীদের অনেক সুবিধে হবে। Should be careful regarding maintenance, replacement and extension of the existing facilities. অন্যভাবে নেবেন না প্লিজ, যে কথাটা আমি বলছি, কোনো একটা ফান্ড এলো, সেই ফান্ড দিয়ে আমরা একটা খুব দামি কোনো ইনস্ট্রুমেন্ট কিনলাম বা কোনো একটা সুন্দর ফেসিলিটিকে আমরা ইন্ট্রোডিউস করে দিলাম, কিন্তু সেটা সাকসেসফুলি অপারেশনাল কিনা সেই ব্যাপারে যদি অলওয়েজ কেয়ারফুল সুপারভিশন না থাকে, অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই আমরা দেখি যে অনেক ভালো জিনিস আছে কিন্তু দে আর নট ফাংশনাল। এরম হলে থেকেও তো না থাকারই শামিল। সুতরাং সেই দিকে আমাদের একটা খেয়াল অলওয়েজ রাখা প্রয়োজন আছে। Should also hold seminars, workshops, etc. in addition to classroom teaching. অবশ্যই আন্ডার গ্রাজুয়েশন কারিকুলাম থেকে পড়াশোনা শুরু থেকেই একটা সেগমেন্ট অফ স্টুডেন্টসদের কিন্তু হায়ার স্টাডিজ এর দিকে তাদের যাওয়ার ইচ্ছা, প্রোগ্রেশনের ইচ্ছাটা থাকেই। সেই জন্য হায়ার স্টাডিজটাকে ফেসিলিটেট করার জন্য সেমিনার, ওয়ার্কশপ এটসেট্রা ইজ এ মাস্ট। সেখান থেকে তারা জানতে পারবে রিসেন্ট কালে কোন দিকে কাজকর্ম হচ্ছে। আর এই সুতরাং এরকম সেমিনার্স এবং ওয়ার্কশপস হোল্ড করতে হবে, ডেফিনেটলি নট অ্যাট দ্য এক্সপেন্স অফ প্রোগ্রেস অফ দ্য সিলেবাস। এই পয়েন্টটা আমি ভীষণ ভাবে বলতে চাই সবসময়। আমার সিলেবাসটা ঠিকঠাক ভাবে কভার করা হলো না, এদিকে সেমিনার ওয়ার্কশপ করলাম, এটাও কিন্তু বাঞ্ছনীয় নয়। সিলেবাসটা প্রপারলি কভার করতে হবে, অ্যাট দ্য সেম টাইম সেমিনার ওয়ার্কশপ এইগুলো করার চেষ্টা করতে হবে। should try to facilitate research and encourage, এটা অবশ্যই স্টুডেন্টদের ব্যাপার নয়, এটা হচ্ছে যে ফ্যাকাল্টি মেম্বাররা more we engage ourselves in research, more we can give our students a vision towards recent areas of research. সুতরাং সেটা যতটা করা যায় ভালো। এটা কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু একটা আমরা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের টিচিং সেগমেন্ট কিভাবে ভাবতে পারি সেটা সম্বন্ধে আমার ধারণাটাই আমি শেয়ার করছি। হ্যাঁ, এটা এবং আমার ধারণা শুধু বলা উচিত না, ন্যাকের গাইডেন্স অনুযায়ী আমার ধারণাটা আমি শেয়ার করছি এইখানে। shall implement a well-conceived plan for monitoring student progress continuously. অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্কুলে যে পরিমাণ স্টুডেন্টদের ওপর কন্ট্রোলটা রাখা যায় বা সাধারণত থাকে, কলেজ লাইফে এসে একটু হায়ার এডুকেশনে এসে স্টুডেন্টরা বড় হয়ে গেছে এইটা ধরে নিয়ে তাদের অনেকটাই স্বাধীনতা দেওয়া হয় এবং তার একটা নেগেটিভ এফেক্ট হিসাবে আমরা তাদের মনিটরিং এর দিকটা একটু যেন শিথিল করে ফেলি। হ্যাঁ,
this understanding is fine যে once a student is matured he can take care of himself সুতরাং কিন্তু আমি নিজে এই শিক্ষকতা জীবনে যেটা দেখেছি কিছু কিছু একটা সেগমেন্ট অফ স্টুডেন্টস থাকে যারা তাদের নিজেরাই তাদের পড়তে ভালো লাগে, তারা বেশি বেশি পড়াশোনার মধ্যেই থাকতে চায়, তাদের নিয়ে তো উদ্দেশ্যটা না, তারা তো নিজেরাই নিজেদের টেক কেয়ার করতে পারবে। একটা সেগমেন্ট থাকে যাদের যদি একটু বুস্ট আপ করা যায়, একটু যদি কেয়ার নেওয়া যায়, তাহলে তারা এখন যেখানে দাঁড়িয়ে তার থেকে অনেক অনেক বেটার জায়গায় পৌঁছতে পারে। এবং এইটা করার একটা ইজি ওয়ে হচ্ছে যদি দু একটা ক্লাস টেস্ট নেওয়া যায়, কুইজ। আচ্ছা, মিড সেমিস্টার তো এখন প্রায় ম্যান্ডেটারি। এখানে একটুখানি বলি, আমার কলেজে যেটা করে, এই যে ক্লাস টেস্ট বা মিড সেমিস্টার এই সমস্ত এক্সাম গুলো যখন নেওয়া হয় তখন খাতা ইভ্যালুয়েট করার পর স্টুডেন্টদের হাতে দিয়ে দেওয়া হয়। তারা তখন সেই তাদের ভুলগুলো দেখে, মাস্টারমশাইয়ের সাথে আলোচনা করে, তাদের যদি কোনো বক্তব্য থাকে কেন এখানে মার্কস কাটা হলো সেই নিয়ে ডিসকাশনস হয়, তারপরে ফাইনালি মার্কস সাবমিটেড হয়। এইটা করে যেটা সুবিধে হয়, একদিকে যেমন কি বলে টিচাররা স্টুডেন্টদের কোন সেগমেন্টটা একটু পিছিয়ে পড়ছে সেটা দেখতে পাচ্ছেন, অন্যদিকে স্টুডেন্টরাও নিজেদের ইভ্যালুয়েট করে খাতাটা যদি দেখতে পায়, সেই বুঝতে পারছে তার কোন কোন জায়গায় খামতি থেকে যাচ্ছে। মিটিং টু অর্গানাইজ ফর অ্যানালাইজিং রেজাল্টস অফ ইচ সেমিস্টার and to plan the initiative they should take for further improvement. অবশ্যই এটা। আর একটা পয়েন্ট হচ্ছে যে এইখানে পড়াশোনা করে স্টুডেন্টস প্রোগ্রেশন ইন রেসপেক্ট অফ ফার্দার স্টাডিজ এন্ড ইন রেসপেক্ট অফ এমপ্লয়াবিলিটি, স্টুডেন্টস প্রোগ্রেশনটা কিরম জায়গায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে যদি একটা আমরা ডিসকাশন করতে পারি, হ্যাঁ, তাহলে ইট হ্যাজ গট মেনিফোল্ড ব্লেসিং। এক নম্বর তো আমার ডিজাইনিং একটু কিরম ভাবে চেঞ্জ একটু আধটু সিলেবাসে করা যায় নিয়ে ভাবা যেতে পারে, আমার টিচিং লার্নিং এর মেথডোলজিতে কিছু ইমপ্রুভমেন্ট আনা যায় কিনা সেটা নিয়ে ভাবা যেতে পারে, এবং নট অনলি দ্যাট আমাদের স্টুডেন্ট অ্যাওয়ারনেসটাকে আরো কিভাবে বাড়িয়ে ফেলা যায় সেই নিয়েও একটু আমরা ভাবনা চিন্তা করতে পারি। Shall ensure that student assessment mechanism is reliable and valid. এটা যে কোনো একাডেমিক ইনস্টিটিউশনের জন্যই ট্রু, কিন্তু অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটির ক্ষেত্রে এনসেম এক্সামটা বোধহয় সেন্ট্রালি কন্ডাক্টেড হয়, সেই জন্য সেইখানে তাদের খুব বেশি এই মেকানিজমে হাত দেওয়ার উপায় নেই। অটোনোমাস কলেজগুলোর ক্ষেত্রে এই পয়েন্টটা অনেক বেশি রেলেভেন্ট, কারণ তাদের এই মেকানিজম অ্যাসেসমেন্ট মেকানিজমটা আনলেস ইট ইজ রিলায়েবল অ্যান্ড ভ্যালিড, এই মার্কস কার্ড নিয়ে তারা যখন দেশের মধ্যে বা দেশের বাইরে অন্য ইনস্টিটিউশনে যাবে, এই মার্কস কার্ডটাকে গুরুত্ব দেওয়াটা, এই ভ্যালিড অ্যান্ড রিলায়েবল অ্যাসেসমেন্ট মেকানিজমটা কতটা চলছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে। প্রচুর মার্কস দিয়ে দেওয়া হলো কিন্তু সেটা রিলায়েবল নয়, সেই মার্কসটা কিন্তু ইন দা লং রান দেখা যায় তখন সেই ইনস্টিটিউশনের রেপুটেশনটাই খারাপ হয়। যদিও অ্যাফিলিয়েটেড কলেজের জন্য এই ভয়টা অনেকটা কম, কারণ এটা অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি মুখ্যত এই কাজটা করে থাকেন। Shall provide information to students about admission and completion requirements for all the programs, the fee structure, refund policies, financial aid and student support services. যখনই একটা ছেলে বা মেয়ে কলেজে ভর্তি বা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, ক্ষেত্রে কলেজে ভর্তি হচ্ছে, তখনই ভর্তি হওয়ার আগে সে অ্যাডমিশন ক্রাইটেরিয়া সম্বন্ধে তাকে ওয়েবসাইট থেকে জানতে হলো, ভর্তির পরে তার একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত যে কোর্সে সে ভর্তি হলো তার সেই কোর্স কমপ্লিশনের রিকোয়ারমেন্টটা কি কি। ভেরি অফেন এটা কিন্তু থাকে না স্টুডেন্টদের মধ্যে, ওর থেকে শোনে, ও তার থেকে শোনে। সেই জন্য it's always a good practice if we can arrange some orientation program regarding all these things, completion requirements for all the programs, fee structure, refund policies, a financial aid. This is very important. এখন প্রচুর রকমের
স্কলারশিপস আর অ্যাভেলেবল, অনেক সময়ই স্টুডেন্টরা অ্যাওয়ারনেসের অভাবে সেগুলো অ্যাভেল করতে পারছে না। সেইগুলো যদি একটু ইনস্টিটিউশনের তরফ থেকে ছাত্রছাত্রীরা পেয়ে যায় তাহলে তারা অনেক রকম স্কলারশিপও অ্যাভেল করতে পারে। এবং অবশ্যই স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস কি কি আমার ইনস্টিটিউশনে অ্যাভেলেবল, কোন কোন জিনিসকে এক্সপ্লয়েট করে তারা আরো এগিয়ে যেতে পারে সেই সম্বন্ধেও একটা সম্যক ধারণা স্টুডেন্টদের দিয়ে দেওয়া উচিত। তাহলে ensure sufficient and well run support services to all the students, এইটা আর নতুন করে বলার কিছু নেই, কারণ এই সাফিসিয়েন্ট অ্যান্ড ওয়েল রান সাপোর্ট সার্ভিস না থাকলে টিচিং লার্নিংটা চলবে কি করে। আর এই সাপোর্ট সিস্টেমটা শুধুমাত্রই একাডেমিক্সেই সীমাবদ্ধ না থেকে একটা ওভারঅল গ্রুমিং এর জন্য স্পোর্টস গেমস ফেসিলিটিস এই সমস্ত গুলো সেট আপেরও কিন্তু আমাদের প্রয়োজন আছে। থার্ড পয়েন্টটা একটু নজর করতে বলছি, সেট আপ অ্যান অ্যাক্টিভ সেল ফর স্টুডেন্টস মেন্টারিং অ্যান্ড কাউন্সেলিং। আজকের ডেটে এটা ভীষণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা আছেন শিক্ষক শিক্ষিকারা আপনারাও বুঝতে পারছেন এই প্রলং প্যান্ডেমিক সিচুয়েশনের পরে বিভিন্ন রকমের মেন্টাল এবং একাডেমিক প্রবলেমস অ্যাডিশনাল, যেটা আমরা প্রি প্যান্ডেমিকে অতটা পেতাম না, স্টুডেন্টদের হচ্ছে। আমাদের একটা রেসিডেন্সিয়াল সেটআপ বলে আমরা আরো বেশি বেশি দেখতে পাচ্ছি ব্যাপারগুলো, এবং এখানতে একটাই করণীয় আমাদের হতে পারে, আর একটু বেশি বেশি তাদের সাথে সময় কাটিয়ে যদি তাদের সমস্যাগুলো একটু শোনা যায় পেশেন্টলি, তাহলে সবটা তো আর আমাদের হাতে নেই, খানিকটা খানিকটা অন্তত আমরা বোধহয় তাদের হেল্প করতে পারবো। স্টুডেন্টস রেসপন্সিবিলিটিস, আমি খুব তাড়াতাড়ি এটা একটুখানি ওই সময়ই ইনস্টিটিউশনস পার্টটা বলার সময় খানিকটা বলেছি, এটা আমি জাস্ট বুলেট পয়েন্টে বলে যাই। অ্যাপ্রিসিয়েট দ্য ইনস্টিটিউশনাল গোল অ্যান্ড অবজেক্টিভস and contribute to realization of the same by participating in relevant institutional activities. Have a clear knowledge of the programs, admission policies, rules and regulations of the institution. আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে তো একটা অর্গানাইজ করা হলো ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেখানে যদি তারা এটা জেনে নিতে আগ্রহী না হয় আমরা হাজার করেও লাভ নেই। সুতরাং এটা স্টুডেন্টদের দায়িত্ব যেগুলো আমাকে জেনে নিতে হবে। Follow the time schedule, rules and regulations of the institution, undertake regular and intense study of learning material, make optimum use of the learning resources and other support services available in the institution. অনেক কিছু আমরা রেডি করে রেখেছি, হয়তো দেখা যাচ্ছে যে বিয়ন্ড কলেজ আওয়ার্স অ্যাডিশনাল 2 আওয়ার্স লাইব্রেরি খুলে রাখা হচ্ছে, কিন্তু স্টুডেন্টরা তোমরা যদি নাই ওখানে যাও, তোমরা ওখানে গিয়ে যদি ইউজই না করো, তাহলে আমরা অ্যাডিশনাল সাপোর্ট সিস্টেম রেখেও কিন্তু কোনো লাভ হবে না। সুতরাং ইউ হ্যাভ টু বি অলসো পার্টিসিপেটিভ ইন দিস রেসপেক্ট। Prepare for continuous internal assessment and term end examination. Give feedback, true essence, give feedback for system improvement. Have faith and ability to pursue lifelong learning. Live as worthy alumni. This point is very important. Live as worthy alumni of the institution. পুরনো ছাত্ররা যখন আসে এবং বিভিন্ন অমুক জায়গায় আছি বলে, সত্যি সেটা তো একটা সবার জন্যই একটা গর্বের বিষয়। সুতরাং এইটা ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের কিন্তু এই কথাগুলো একটু খেয়াল রাখলে নিশ্চয়ই করে এই বিভ্রান্ত যুগেও আমরা আশা করি আমরা এগিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। আমি আমার আলোচনা শেষ করব আমার খুব প্রিয় একটি কবিতার অংশ বিশেষ পাঠ করে। এতক্ষণ তো এরম খালি এই সমস্ত তত্ত্ব কথা হলো, মুখ্যত যাদের উদ্দেশ্যে এতক্ষণ কথা বললাম সেই আমার প্রিয় ছাত্রছাত্রীরা সকলেই সদ্য 18 উত্তীর্ণ। তাদের নিয়ে কবি সুকান্তের লেখা আমার এক প্রিয় কবিতার অংশ বিশেষ। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। আঘাতের সামনে বর্ম হয়ে দাঁড়ানো
ক্ষতে প্রলেপ দেওয়া বা দুর্যোগে হাল শক্ত করে ধরে রাখার দায়িত্বই তো নিতে হবে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনকে। আরো প্রত্যক্ষভাবে বললে আমাদের শিক্ষক শিক্ষিকাকে। আর এই এই যে ভ্যালু এডুকেশনের ওয়েবিনারের এই আজে আলোচনা চলবে, সেগুলোই তোমাদের বিভ্রান্তিতে পথ দেখাবে এই বিশ্বাস নিয়ে শেষ করব। এ বয়স যেন ফিরকা পুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে হেরো আসন নেবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক শুভদীপ ব্যানার্জি মহাশয়কে। তার যে অনবদ্য উপস্থাপন, তিনি ন্যাক প্রদত্ত সনদ অনুসারে দেখাচ্ছিলেন যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে আমরা বাস্তবায়িত করলে পরে ছাত্রছাত্রীরা সব থেকে বেশি উপকৃত হতে পারে। এবং সেখানে তো বাড়তি প্রাপ্তি আমরা দেখলাম যে এই একটা যেখানে তাত্ত্বিক বক্তব্য অত্যন্ত কেঠো বক্তব্য হতে পারত, কিন্তু সেখানে শেষ পর্যন্ত অধ্যাপক তার যে একটা আবৃত্তির মধ্য দিয়ে আমাদেরকে যে প্রত্যয়ের কথা শোনালেন, আশা করব সেই প্রত্যয় আমাদের ছাত্রছাত্রীদের কাছেও তা তাদেরকে ছুঁয়ে যাবে, সেই আশা নিয়ে আমি এবার চলে যাব আমাদের অনুষ্ঠানের পরবর্তী বক্তা রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের উপাধ্যক্ষ ব্রহ্মচারী শ্রুতি চৈতন্য নন্দজির কাছে। তিনি আজকে বলবেন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিষয়ে। আমি সরাসরি উপাধ্যক্ষ মহাশয়ের কাছে চলে যাচ্ছি। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। I offer my respectful pranams to Revered Srimad Swami Sarvalokanandaji Maharaj, Secretary, Ramakrishna Mission Ashrama, Narendrapur. My respectful pranams to Principal Maharaj, Revered Swami Ekachittanandaji Maharaj, and my namaskars to our co-speaker of today's program, Professor Shubhadeep Banerjee from the Statistics Department. And my namaskars to all the members of Behrampur Girls College. We have Principal Ma'am, Dr. Hena Senha, and then faculty members, non-teaching staff, and my best wishes to dear students. Today's topic, as the previous speaker also used slides, I will be using slides as well. And the topic is a little bit different to what our computer said. It is values, I'll just mention values and their relevance in personality development. So I'm just bringing in the concept of values in the personality development. So before I head off, I should congratulate the members of the college, in particular the principal, for organizing such a wonderful program on a very important topic, which is often missed out in today's world, considering the pace at which we are all moving forward, especially with the digital age coming in and settling in for almost 2 decades now. So there is little time for us to actually introspect ourselves and see what we are and what we are supposed to do in this life. We are just one after another goals in life. Those goals are not big goals, but just materialistic goals more often, unfortunately. So in this topic, let's explore the values and its relevance in personality development. So I will just share the slides across. And of course, if you people have questions at any point in time, you can please ask me. Just give me a minute, please. I'm just sharing the slides. Right. So the topic, as I said, values and their relevance in personality development. Revered Secretary Maharaj has very beautifully conveyed gist of the value of education. The whole point lies in practicing
mere talking about values is of not much importance. And also, there is a crisis of values in today's world, not just in India, but all around the world. Because we are after the objective knowledge, we have forgotten the subjective knowledge. Subjective knowledge here, I mean the knowledge of our own self, what we are as a personality. Are we just this body-mind complex, or are we something more than this? So before I delve, I would like to just give an example of values with some example, just giving a couple of examples, and then say where we stand when such questions come in our lives as well. For example, we go to a shop, want to buy, say, a mobile or something. Then the person says, the shopkeeper says, okay, if you want the bill, then you have to pay the GST. But if you don't want the bill, I will waive off the GST and you just pay whatever the actual price of the mobile is. So now, how many of us would go for that offer? So this is a question for yourself. So what do we do at that stage? Assuming that we get all the warranty, even if we don't get a bill, assuming that, do we go for purchase without a bill or with bill? So this is first example. Second example, most of the students have written online exams for the last 3 semesters or so. And in most of those exams, I should say, people treated online exam as an open book exam. And most of us refer to textbooks, notes, and so on and so forth. But I'm sure there will be a small percentage of students, though it is small, there are certain students who decided not to make it an open book exam. They just wrote from whatever they had learned and understood. So this is where you have another demonstration of values coming into play. So in the first case, if someone says, no, I need the bill and I will pay the GST, so that shows that person has values. So now with these 2 examples, let's see what values are definition-wise. I mean, of course, the term value is very widely used meaning it has. So we'll just take one definition, which is relevant to our discussion here. So now what are values? Examples we know, we can say honesty, truthfulness, obedience, and then punctuality. All these things are the values. But if we take up the formal definition of values, we can give one definition as values are higher needs of not just individuals, but of the whole humanity, which are desirable and ought to be practiced. Now we may ask the question, why should it be practiced? Yes, you have 2 benefits here. One is it will help the society. So society, just imagine if everybody were to be honest. Just imagine the impact, the positive impact it creates on the society. There won't be any corruption, there won't be any bribery. So many things will come down and the GDP will shoot up. Likewise, if you just implement these values in our lives, it will have a very positive effect on the society. So that's one thing. And the other thing is, that is this the objective side. It will help the world outside. But as an individual who is practicing these values, it will immensely help the individual. And we will see how it will help in the future slides. Okay, that's the definition of values. One formal definition, I should say. As I said, many definitions exist. And then usually what happens is, when we talk about values, we generally limit it to virtues and morality. As I was just discussing the 2 examples which I gave earlier, they are just based around morality. So that is a limited, I should say, definition or the meaning of the term values. Values actually is of other types also. For example, we have social values where the society decides what should be the values in order to have a good social life. And then aesthetic values, it can be concerned with art, then sculpture, then landscapes, beauty of nature, and so forth. And cognitive values we have, and we also have spiritual values. So what I wanted to stress here is, values are not just confined to morality. It has a wider field of view. Okay, now the question comes, why do we need to have values at all?
So this is a relevant question because nowadays people who study science, they all want to know why, they want to know the reasons, which is very good. In fact, Swamiji wanted this. Swamiji was probably the first person to say religion must also be tested, just like any other science. No other person probably in the past had made such a comment. So we have to test our own values, why this has to be practiced, or religion for that matter, or any ancient scriptures that say we have to do this. You can validate its usefulness using the methods which you think are rational. Based on your own understanding, whatever the methods you want to apply, you can test and see whether they are genuine or just fake. Okay, now why values? We will just hear from Swamiji himself. He says at one place, this is probably in Raja Yoga, I think. He says, we always hear be good and be good and be good. This is taught all over the world. And again, this is dash dash. You have this colons, 3 colons here. I mean, these. I'm not sure. You have some text there in between. I'm just skipping that because it's a lengthy text. We simply tell a child, do not steal. That's all. But we don't tell him how we can control the mind so that he will not steal. We have to teach him, not just saying, okay, do not steal or don't tell lies. These things are just statements. These things will not help the child. The child must be taught how he can control his mind so that he won't get into those acts, into those not so good acts, stealing or telling lies, cheating, so on and so forth. So the key here is we have to, I'll just make it a point there, to practice these values. As you all know, practicing is really tough. We all know that we have to be kind, we have to be generous, we have to be charitable, we have to be unselfish, but how many of us are doing that? It's very hard. We all know that practicing those values is hard. It is hard because our mind has to be trained. So why these values is because if we can train our mind so that we can implement or practice these values, that is in itself a great boon for us because we are controlling the mind. As Arjuna himself has said in the Bhagavad Gita, controlling the mind is not so easy. It is like trying to control a wind. So he has said that a man of his caliber and stature, if he himself is saying that controlling the mind is difficult, how difficult would it be for all of us? So here, why values? Because if we were to practice these values, we are indirectly controlling our mind, which will help us in many ways going ahead. And mind control, as I said, calls for a thorough self-discipline where we need to know about our own self. We should have the knowledge of ourself, then we should have self-control, and we should know how we should work in the tasks that are allotted to us. So in general, values turn out to be only pointers to an ultimate reality. Ultimate reality, according to Sri Sri Thakur, is God realization. In words of Swamiji, it is to know what is our true nature. Our true nature is not this body mind, but our true nature is this spirit. And why are they emphasizing so much is because if we were to realize that we are spirit, all our difficulties, sufferings will come to an end. At the moment, we are just being tossed in the waves of dualities, good, bad, then happiness, misery, then hot, cold. All these dualities are just tossing us left and right in our lives. We can see in our own lives. For example, if you buy a car today, we are exceedingly happy. Next day, if there is a big scratch on the body of the car, then we are unhappy. So just simple things, we just are taken from one extreme to the other extreme. So that is why all these great men, they just wanted to give a solution which will keep us always in bliss, always in a happy, full state. And at the same time, it will remove all the sufferings forever. Unconditional removal of sufferings. It's not conditioned on anything. Okay, now let's go ahead. So now
as we have seen, to practice these values is not so easy, because once we practice these values, it will ultimately help us to know our ultimate goal, which is to know that we are divine. And to practice these values and to know or to reach to our ultimate goal, what is required is we have to train ourselves and control our mind such that we are eligible to reach that state and practice these values also. So for that, we need to know what our personality is. So now let's have a look at our personality. I mean, what exactly we mean by personality, and then we will see the various aspects of personality. So there is an example given for values. Values, as in the last slide we had, it is only a pointer. Value is only a pointer to the ultimate reality. It is like, suppose if you want to buy a loaf of bread, what you do is you pay some, say, 20 rupees and you buy the bread. So that 20 rupees is an abstract value. That 20 rupees value will not satisfy our hunger. What satisfies is that bread. So these values must be, whatever the values which we are practicing, must be rooted in that reality being that we are divine. Okay, now let's proceed. So now the question is, what is personality? If you go by the Oxford Dictionary definition, a combination of characteristics that form an individual's distinct character. And if you look at another dictionary, it's more specific. It says sum total of all the behavioral and mental characteristics by means of which an individual is recognized as being unique. So no two people in this world have the same personality. Be it twins, you find differences in their personalities. So now let's look at the various aspects of our personality. There are two models here, dichotomous personality. There is one school of thought which believes that personality constitutes body and mind. Sometimes soul is also used as a synonym for mind. So this model is followed by Judaism, Christianity, Islam, and other Western philosophers. And there is another model which is called trichotomous personality, which includes body, mind, and spirit. The third entity comes here, Atman. So for the people who believe in this trichotomous personality, body and mind, even mind, both are matters only. They are insentient objects. So what is consciousness or sentient in this entire trichotomous personality is only the Atman. This is the sentient entity, while the other two are just matter. And this is the view of Hinduism. This was found out a long time ago, and the Upanishads is based on this findings, discovery. Okay, now we have seen that personality involves these three dimensions, physical, mental, and spiritual. So now, in order to develop these three dimensions, what are the things that we should generally do, so that once we have a good personality, it will help us in practicing the values, which in turn help us to realize the ultimate goal of human life, which is God realization. So that is the chain which we will be following. So now let's look at the benefits of developing these three dimensions, physical, mental, and spiritual. And Swamiji says that personality of a man makes up 2/3, while the 1/3 may be his conversations with people. And he gives an example. There may be a person who speaks for 1 hour, doesn't make any impact, but there is another person not so well dressed and his speaking is not so eloquent, but still he speaks for just 2 minutes, he makes an impact. So that is because of his personality. And another thing we need to also remember that these personalities are always influencing each other. Our personalities are influencing on the people whom we meet, and their personalities are influencing us also. So it is vice versa relation. That's why Thakur said we should have a holy company in Kali Yuga, because once we have holy company, their influencing, the positive influences will bear on us, and we in turn will become more purer. So that is the idea. And then now just we'll look at the ways or the techniques to keep the physical body fit and healthy. This pretty much you people all know. I'll just run through quickly.
have a definite routine, because we have something called biological clock cycles. So if that gets hampered, it will lead in some health complications. So that we need to take care of. So if you have a regular definite routine, it will become a habit, and habits once formed are difficult to leave us. So it is good. So if we make a good habit, it will stay with us for the rest of our lives. And the next one is regulation of food, sleep, and recreation. These are the words of Gita, Bhagavad Gita. In 6th chapter, Sri Krishna says that there must be regulation in food, sleep, and recreation. Otherwise, there will be too much load on the body, and then it will be taxed with more for digestion if you are overeating, and sleep will become lethargic. So that will people know. So and then refraining from intoxicants. This anyway standard. I don't have to go through this. And of course, doing some regular exercises, yoga, pranayama, and things like that, so that our body is fit and healthy, because this is the only means through which we can do our sadhana. So we have to keep our body fit and healthy. And the next dimension is mental dimension, or the mind. So it has 3 main faculties. People from psychology may have gone through these things. The 3 main faculties are thinking, then feeling, and then willing. Thinking is basically the acquisition of knowledge, interpretation, understanding concepts, and analyzing the situations, and so forth. This is basically what we learn in our regular education. So this regular education that we are learning here, it actually enhances this thinking faculty. But having said that, we need to I just want to present few quotes from Swamiji here at this point. Swamiji says, though we are learning things, none can teach you, none can make a spiritual man of you. You have to teach yourself. Your growth must come from inside. Just like how we water the plant and give soil, air, everything, the plant has to grow from within. We cannot make the plant grow. In the same way, all the things, the education that is providing us are just like helping us to get rid of the barriers that are there in our progress, in our understanding. So that is what Swamiji means here. So we have to teach ourselves. So that is the key here. It's not that somebody is teaching. Somebody can only help us remove the obstacles that are there for us to understand from ourselves. And to Swamiji, what is the gist of education? It is nothing but having a perfect concentration of the mind and not just mere collecting of facts. Perfect concentration of mind with which we can attach to any particular concept or subject at will and detach from it at will. So that is the whole and soul of having education. So this is so very different to what we are seeing nowadays in the world outside. And then what are the outcomes? If we were to have a good thinking faculty, it will help in the creation of knowledge society and aids in research and innovation, which India is at the moment lacking in this area, research and innovation. It's certainly picking up, but we have some distance to cover with the other developed nations. And the second one we have within the mind is that feeling. So that is nothing but we have emotions, set of emotions, good emotions. These you can treat them as values which we want to have, and the set of bad emotions, basically all these things which we want to get rid of. But again, how do we always ensure that we have good emotions at play in our mind? So there are few ways that I've just mentioned here. These are not the only ways. There are many ways, but I've just selected a subsample here. So one is to have friendship with virtuous people, that is holy company, you can say. And then having loving family relationships. Mother, father, and family relationships play a very important role in the growth of a child. So that must be very, very well received and taken care of, especially the family when the children are young. And then reading good books here. Good books, I mean the lives of saints and how they struggled in their initial periods and overcame all their weaknesses and became good saints. So I specifically am concerned about the life of saints here. And then engaging in charity and service. This will help us to get away from our selfishness.
we will stop thinking about our own self and start thinking about others unconsciously if we were to get into this charity and service activity. And then the second one, how do we increase good emotions? Direct all the baser emotions towards God. So what we mean is, suppose if we have desires, we will say we will desire for God. And if we have greed, then we will say we will do more japa, we'll have the greed to do more japa, more spiritual practices. So basically what, all the emotions that are coming through, just direct them towards God, bring God into picture, so that you will be having God in your mind most of the time. So that is one of the suggestions, recommendations given by Sri Ramakrishna. It is there in the Gospel of Sri Ramakrishna. And then the third one is from Patanjali Yoga Sutras. I'm just mentioning the sutra here. You need not worry much about this. What it means is this here. Usually we will come across 4 types of people: people who are happy, who are sorrow, who are virtuous people, and who are wise people. So when we encounter such people, what are we supposed to do? This sutra tells that. This sutra tells when we encounter such people, when people are happy, you be friendly with them. When people are in sorrow, you be compassionate to them. And then if someone is virtuous, you admire his qualities. And if someone is wise, not so good, you just be indifferent. Don't talk ill about him to others. And when we do practice this strategy or this technique, what happens is we get tranquility of the mind. So mind will become tranquil. Because one of the requisites of this practicing values or trying to achieve the higher goals of life is the mind cannot be restless. It has to be tranquil. Gita also says that in 2nd chapter. So to have a tranquil mind, these are the things which we need to practice. So just remember, with this and with wise, we need not have to complain and point out this to other people. We just have to be indifferent. Just don't bother much about that. That's how people are. You just stay away from them. So these are the 3 ways that we can increase the positive emotions. And then the outcome is antisocial behavior will reduce, and then we'll have a caring society. And then the last one within the mental dimension is preparedness to do something, that is willing, volition they call. See, we have the first one, thinking was the use of the head, and then feeling was the use of the heart, and willing is use of the hands. Swamiji says the hand, heart, and the head, all 3 should work simultaneously in order to have a result. We may have a good brain and then good heart, but if we are not practicing it or not bringing it into action, it's of no use to others. So there is a way to work, which the Gita says, and Swamiji also has said ample number of times in his complete works. Focus completely on the work at hand, as if there is no second work for us, just that particular work. If you have an essay to write, just write that essay, nothing comes into play. If you are writing a letter to someone, just that letter comes into play, nothing else. And we, as we saw earlier, we should have that calmness. And there must be no hankering for the fruits. So there must be no expectation of any result from what we are doing. The simple reason is, if we have expectations and if we don't meet those expectations, we are bound to suffer and become sad. So that is the reason why we don't get into this business of expecting fruits. And ultimately, it is the God who is the doer of works and the dispenser of fruits. So that way, we need not have to worry much about the actions that we are doing and waiting for the results of the actions. And other thing is, just if we take up the responsibility on our own shoulders, automatically the work will be done in a very good way, because once you have the whole responsibility, you will have that strength to face that work and take it up fairly and square. And what is the outcome of this on the society? If people are practicing this willing faculty enough, then self-empowerment of people, economic growth will take place, and entrepreneurship will also grow in the country. And now we have covered the physical dimension and the mental dimension. I don't think I have much time on this to try to wind up. So are these sufficient?
we are, to be honest, the answer would be no, because there are other challenges that the life throws at us. Are we prepared for those challenges? Challenges such as illness, accidents, deaths. Then there is this tension, mental stress that comes into play. Though we are practicing this calmness of mind and following those tenets, whatever we saw in the previous slides, sometimes the mind fluctuates, and there is a tendency to there is a tendency for itself to get stressed. So these things come into play, and then there's this existential problem, sense of void and meaningless also come into play. So all these things come, and nowadays, whatever the happiness that we have is conditioned. It's based on certain things. So we got a new phone, we are happy. So it's like that. So now in order to overcome all these things, we need to know something else apart from the personality being just body and mind. Something else which we had seen earlier, which is the Atman, the third entity, which is the only sentient entity in our system, in our human body. And in fact, that was the primary goal of Swamiji. Swamiji had said his ideal in life is to preach onto mankind their divinity and how to manifest and how to make it manifest in every movement of life. That was the primary goal of Swamiji. He wanted to make us realize that we are not this body mind, but we are spirit in nature. As I said earlier, if we know if we realize that we are spirit, then there will be unconditional bliss and all our sufferings will end. And then if we were to realize this, then what is the outcome? That spirit or consciousness is our true nature. And then this Atman is actually the light of consciousness, they say. So whatever we are seeing, we are hearing, as you are hearing now, it's all happening because of that consciousness. If that consciousness is not present, then we will not be able to sense or experience this outside world altogether. In fact, we are experiencing this Atman every moment, but only thing is we are ignorant of that fact. And this Atman, whatever we have within us, is actually a part of infinite light or power. As you may have come across the word, it's called Brahman or Paramatma. And then this is the whole gist of Swamiji's teaching. Within this one quote, his entire philosophy is embedded. Each soul is potentially divine, that we are this spirit and consciousness. And the goal is to manifest this divinity by controlling nature, external and internal. Do this either by work or worship or psychic control or philosophy, by one or more or all of this, and be free. So the goal is to manifest this divinity by controlling nature, external and internal. It actually means that controlling of mind that we just discussed earlier. And then you can achieve that by doing karma yoga, by work, by bhakti yoga, by raja yoga, or by jnana yoga. There are 4 yogas which Swamiji preached, as some of you know, or most of you already are aware of it. So these are the 4 ways through which you can attain that goal, which is to know that we are essentially divine. And this is the whole of religion. The rest, doctrines, dogmas, rituals, books, temples, and forms are all but secondary details. So if you can just ruminate over this particular quote, you will get a lot of strength and a lot of clarity as to what we mean by religion. For Swamiji, religion means realization only, nothing short of it. And so going by this, if our true nature is divine, then all others are also divine. So when we have this conviction within us, what will happen is our identification with body-mind complex will reduce, our respect for others increases, respect for the environment also increases, because everything is divine. It's not just humans, but also every single object that is present in this universe is nothing but a manifestation of the divine only. And whatever the work we do, because everything is a manifestation of the divine, will be seen as a service to God. And what is spiritual life? This is some people may have this question, so I just put it here. It is a personal quest for the ultimate reality. That ultimate reality being to know that we are, in essence,
spirit, not this body-mind complex. So I think with these few words, I will just stop here. And the references that I had used for this discussion was primarily from this book, Youth Power and the Power of Ideas by Revere Swami Bhajananji Maharaj. Maharaj now is the Vice President of the Order, and this is the book. I've just put the cover page here. I would strongly recommend people, students especially, to go through this. Students, teachers, it's a wonderful book. A lot of clarity is given on these very abstruse topics related to value, education, spirituality, morality, and so forth. And even in general, how the society is, the ethos of Indian society. Many things are covered. Very valuable book. You can go through that. And I also refer to complete works of Swamiji, the 9 volumes we have, and then Yoga Sutra for that one sutra which we discussed, and then Bhagavad Gita also. So with these few points, I would like to just conclude here, and I'm happy to take 1 or 2 questions. I'm already overshooting, I think. I've just taken 10 minutes extra. If someone has 1 or 2 questions, you can just ask. Otherwise, I will stop here. Thank you very much for once again giving this opportunity to us to share certain topics of valuable interest to the current youth of this society. Thank you. আচ্ছা, অনেক ধন্যবাদ ব্রহ্মচারী শ্রুতি চৈতন্যানন্দজি মহারাজকে তার এই যে মূল্যবান তথ্য সমৃদ্ধ যে উপস্থাপনা এবং বক্তব্য, সেখান থেকে তিনি পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিভিন্ন স্তরের কথা তিনি বলছিলেন। প্রসঙ্গত আমরা জানিয়ে রাখি যে যারা আজকে আমাদের সঙ্গে এই আন্তর্জালিক আলোচনা চক্রে যুক্ত রয়েছেন ইউটিউবের মাধ্যমে আর কি, আমরা এই মূল পর্ব শেষে আমন্ত্রিত বক্তাদের বক্তব্য শেষে একটা সংক্ষিপ্ত ইন্টারেক্টিভ সেশনের জন্য সময় রেখেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ইউটিউবের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনাদের প্রশ্ন লিখতে পারেন। আমরা মূল অধিবেশন শেষে, মূল পর্ব শেষে সম্মানিত আমন্ত্রিত বক্তাদের কাছে তা পৌঁছে দেব। এইবারে আমি চলে যাব আমাদের আজকের যে আলোচনা চক্র, সেই আলোচনা চক্রের একদম আমন্ত্রিত বক্তাদের শেষ বক্তা হিসেবে আছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অধ্যক্ষ মহারাজ স্বামী একচিত্তানন্দজির কাছে। তিনি আজকে বিদ্যার্থী ব্রত ভাউস ইন ইনফরমেশন অফ ইন্টিগ্রেটেড পার্সোনালিটি এই বিষয়ে বলবেন। আমি সরাসরি চলে যাচ্ছি আজকে মহারাজ একচিত্তানন্দজির কাছে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আজকে এই আন্তর্জালিক আলোচনা চক্রের আয়োজন করেছেন যারা, বহরমপুর গার্লস কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর হেনা সিনহা মহোদয়া, আইকিউএসি কোঅর্ডিনেটর শ্রী অধ্যাপক ভাস্কর মহানায়ক মহাশয়, দেবাশিস বাবু, এবং সঙ্গে সঙ্গে যারা রয়েছেন আমাদের উপাধ্যক্ষ মহারাজ রয়েছেন, কিছুক্ষণ আগে আমাদের আশ্রম সম্পাদক মহারাজ ছিলেন, অধ্যাপক শুভদীপ ব্যানার্জি ছিলেন। এদের সকলের মনোজ্ঞ ভাষণ আমরা শুনেছি। এখন একেবারে অন্তিম পর্বে আমরা একটু সাম আপ করতে যাই কিছু ব্যবহারিক দিক আলোচনা করে। অবশ্য তার আগে প্রায়োগিক দিক নিশ্চিতভাবেই আলোচিত হয়েছে, তাত্ত্বিক দিকগুলির সঙ্গে সঙ্গে। স্বামীজি বিশেষ করে যেখানে জোর দিয়ে বলছেন যে 1 ounce of practice is worth 1,000 pounds of theory, সেই কারণে তত্ত্ব আর ব্যবহারিক দিক দুটো আমাদের একটু ব্যালেন্স করে চলতে হয়। বিশেষ করে এই ছাত্র জীবনে আমরা যে মূল্যবোধগুলোর কথা আজকে শুনলাম সেগুলো দৈনন্দিন জীবনে কি প্রয়োগ করতে পারবো সেই সম্পর্কে একটি সুন্দর আলোকপাত করা হয়। রামকৃষ্ণ মিশন পরিচালিত সমস্ত প্রতিষ্ঠানের, বিশেষ করে আবাসিক প্রতিষ্ঠানগুলোতে যখনই ছাত্ররা আসে
নতুন সেশনে এখন যেমন অ্যাডমিশন চলছে, তো এই ভর্তি পর্ব মিটে যাওয়ার পরে পরই ছাত্ররা নতুন প্রতিষ্ঠানে পদার্পণ করার মাসিক কালের মধ্যে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়, তার নাম হয় বিদ্যার্থী ব্রত হোম। ছাত্রদের এক একজনের এক এক ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে, বিভিন্ন পশ্চাৎপট থেকে উঠে আসে, বিভিন্ন সামাজিক স্তর থেকে উঠে আসে, বিভিন্ন রাজ্য থেকে, দেশ থেকে উঠে আসে ছাত্র এবং ছাত্রীরা। কিন্তু সকলের একটি সাধারণ পরিচিতি, প্রতিষ্ঠানে প্রবেশের সঙ্গে সঙ্গে তারা একটি বিরাট পরিবারভুক্ত বিদ্যার্থী অভিধায় অভিহিত হয় তারা। তো সেই আদর্শ বিদ্যার্থীর কি পরিচয়, তার কাছ থেকে কি প্রত্যাশা, সেই সম্পর্কে রামকৃষ্ণ মিশন পরিবারে ছাত্র ছাত্রীদের একটি কোড অফ কন্ডাক্ট, একটি আদর্শ আচরণ বিধি বেঁধে দেওয়ার চেষ্টা করা হয় ওই অনুষ্ঠানে, বিদ্যার্থী ব্রত হোমে। আসলে একটি কথা আছে উত্তরাখণ্ডে সাধুদের মধ্যে খুব প্রচলিত, গুরু মিলে লাখো লাখো, চেলা না মিলে কই। অনেক গুরুর সন্ধান পাওয়া যায়, শিক্ষকের সন্ধান পাওয়া যায়, কিন্তু বিদ্যার্থী হওয়া, শিষ্য হওয়া, আদর্শ ভাবক, গ্রাহক, ধারক হওয়া, সেটা সত্যি খুব কঠিন ব্যাপার। আমাদের উপনিষদেও পাচ্ছি, কঠোপনিষদেও, আশ্চর্য বক্তা কুশলশ্চ লব্ধা। যে তত্ত্বের কথা, মূল্যবোধের কথা যিনি বা যারা বলবেন, তাদের চরিত্র যেমন সমুন্নত হবে, তেমনি হবে যারা এগুলো গ্রহণ করতে পারবেন, আত্মীকরণ করতে পারবেন, প্র্যাকটিস, ধারণা এবং প্রতিফলন, নিজের জীবনে প্রতিফলনের পর্যায়ে নিয়ে আসতে পারবেন। এ হেন শিক্ষার্থী, বিদ্যার্থীর সংখ্যাও কিন্তু নিতান্তই মুষ্টিমেয়, হাতে গোনা। তো সেই আদর্শ বিদ্যার্থী আমাদের পরিমণ্ডলে আসুক, আমাদের সমাজে, দেশের শ্রীবৃদ্ধি করুক, এটা আমরা সবসময় আকাঙ্ক্ষা করি, প্রার্থনা করি। এবং সেই টার্গেটকে মনে রেখেই এই বিদ্যার্থী ব্রত হোমে 5টি পঞ্চশীল আমরা বলি, 5টি মহাব্রত ছাত্রদের সামনে উপস্থাপন করা হয় এবং বলা হয় যে এইগুলো তুমি সর্বসমক্ষে সবার সামনে যখন তুমি গ্রহণ করবে, অঙ্গীকারবদ্ধ হবে যেগুলো আমি মেনে চলবো, তখন তাতে উপকার হবেটা কি? তখন তোমার মধ্যে একটা অবচেতন মনে একটা ধারণা কাজ করছে যে সবার সামনে আমি প্রতিজ্ঞা করেছি এগুলো মেনে চলবো, আদর্শ বিদ্যার্থী হব। সুতরাং যখনই এই লক্ষ্য থেকে আমি চ্যুত হচ্ছি, ডেভিয়েট করছি, তখন সঙ্গে সঙ্গে মনের অবচেতন মনের ওই অংশটি সতর্ক বার্তা জানাবে, যাকে আমরা বলছি বিবেক। সেই বিবেক জেগে উঠবে আর তোমাকে সতর্কবাণী শোনাবে। তুমি সকলের সামনে প্রতিজ্ঞা করেছিলে, কি প্রতিজ্ঞা করেছিলে? না তুমি স্বাস্থ্য সচেতন হবে, তুমি অধ্যয়নপর হবে, তুমি খুব ডিসিপ্লিন লাইফ লিড করবে, স্টাডি হ্যাবিট তুমি খুব সুন্দরভাবে গঠন করবে, তুমি সত্যপরায়ণ হবে, তুমি নিঃস্বার্থপর হবে, আর তুমি সবাইকে মিলে একসঙ্গে চলবে, সংঘবদ্ধ থাকবে। এই হচ্ছে পঞ্চশীল, 5টি মহাব্রত। আমি প্রথমত এটা শুরুই হচ্ছে স্বাস্থ্য সচেতনতা দিয়ে। এখন স্বাস্থ্য বললেই এখন আমরা সার্বিক স্বাস্থ্য সচেতনতা, হোলিস্টিক গ্রোথ, এটার কথা চিন্তা করে থাকি। আমাদের দৈহিক স্তরের যে স্বাস্থ্যবৃত্তি, স্বাস্থ্য সচেতনতা, তার সঙ্গে সঙ্গে মানসিক এবং বৌদ্ধিক স্তরেও স্বাস্থ্যটি অটুট রাখা প্রয়োজন। এইটিও ছাত্রদের আমরা ধরিয়ে দেবার চেষ্টা করি। কেননা স্বামীজির ভাষায় রাজযোগ প্রসঙ্গে শ্রুতি চৈতন্য মহারাজ বলছিলেন, সেই রাজযোগেই স্বামীজি কিন্তু খুব পরিষ্কার করে বলছেন যে পরিণামে আমাদের মনটি হচ্ছে নির্ধারক। আমার দৈহিক স্তরে সত্তা কতখানি সচেতন থাকবে, কতখানি সবল থাকবে, কতখানি অটুট থাকবে, সেটা নির্ধারণ করবে আমার মন। সুতরাং মনের স্বাস্থ্য ধরে রাখা খুব খুব জরুরি, বিশেষ করে এই অতিমারি পর্বে বা যখন আমরা এই অতিমারি পর্ব কাটিয়ে উঠছি, পোস্ট প্যান্ডামিক পিরিয়ড, তখন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে হতাশা আসছে, নৈরাশ্য আসছে, একাকিত্বের যন্ত্রণা বাড়ছে। তখন আমি কি করে নিজের মনের পরিচালক হতে পারি? আমরা
অনেক সময় বলে থাকে আমার মনটি ভালো নেই। ছাত্রছাত্রীরা যেহেতু এই ওয়েবিনার অ্যাটেন্ড করছো, তোমাদের আমি একটুখানি স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব বা এই অ্যানালিসিস করার জন্য আবেদন জানাবো। যখন বলছি আমার মনটি ভালো নেই, তখন আমি আর আমার মন তো আলাদা হয়ে গেলাম। আমি হচ্ছি আমার মনের প্রভু, আমি হচ্ছি আমার মনের নিয়ন্তা। তো সেই আমার মনটি যাতে আমার দ্বারাই নিয়ন্ত্রিত হয়, এইটা আমাকে প্রথমত এনশিওর করতে হবে। আমার মনটাকে স্থিত রাখতে হবে, সুস্থ রাখতে হবে। আর বৌদ্ধিক স্তরে মনটাকে এবার কন্ট্রোল করছে কিন্তু বুদ্ধি। বুদ্ধি এসে বলছে এটা করো, এটা করো না, এটা তোমার পক্ষে ঠিক হবে না। মোবাইল হাতে নিয়ে এত সময় কাটিও না, ফেসবুক হোয়াটসঅ্যাপের পেছনে অযথা সময় নষ্ট করো না, তোমার সামনে পরীক্ষা আছে। এই ডিরেকশন গুলো দিচ্ছে বুদ্ধি। তো বৌদ্ধিক স্তরেও আমাকে স্বাস্থ্যটাকে ধরে রাখতে হবে, স্বাস্থ্যের স্ত্রী বৃদ্ধি করতে হবে। তাহলে ওই তৈত্তিরীয় উপনিষদ এর সঙ্গে যাদের পরিচয় রয়েছে তারাই জানো প্রত্যেকেই যে মানুষের ক্রমিক উদ্বর্তনের, মানুষের যে বিভিন্ন স্তরে তার সত্তা রয়েছে। আমাদের ভাইস প্রিন্সিপাল মহারাজও বলছিলেন যে কায়িক স্তর, মানসিক স্তর, বৌদ্ধিক স্তর এবং সর্বশেষে হচ্ছে আত্মিক স্তর। এই সমস্ত স্তরেই আমি যেন আমার শক্তি ধরে রাখতে পারি, শক্তির যেন বৃথা অপচয় না হয়, এইগুলো এই স্বাস্থ্য সচেতনতায় আসলে সামগ্রিকভাবে শিক্ষার্থীকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। যদিও গ্রস লেভেলে যদি আমি খুব একেবারে স্থূল দৃষ্টিতে ব্যাপারটাকে দেখি তাহলেও ভুল নেই। শরীরম আদ্যং খলু ধর্ম সাধনম, আমি আমার শরীরটাকে ধরে রাখবো, তার জন্য যা কিছু পালনীয় স্বাস্থ্যবিধি কোভিডের সময়ে যেমন সামাজিক দূরত্ব ইত্যাদি মেনে চলার প্রয়োজন থাকতো, এখন আবার আমরা জোর দিচ্ছি মাঠে যাও, খেলাধুলা করো, বন্ধুদের সঙ্গে মেশো। এইগুলো সবটা মিলিয়েই তোমার সামগ্রিক জীবন, প্রাতিষ্ঠানিক জীবন গড়ে উঠবে। তো এইটা হচ্ছে প্রথম সংকল্প বিদ্যার্থীর জন্য, আমি স্বাস্থ্য সচেতন হব। অকারণে যখন খুশি খাওয়া দাওয়া করবো না। মাঝে মাঝে দেখি আমরা ছাত্রদের এবং ছাত্রদের বিরত হবার জন্য বলি যে নিজেদের বায়োলজিক্যাল ক্লাস ঘুরিয়ে দেবে না। রাত্রিরে 12টা 1টা 2টো যে যখন পারি আমরা ঘুমিয়ে পড়লাম, মোবাইলটা হাতে আছে তো ফ্রিডম এনজয় করছি। তো পূজনীয় রামকৃষ্ণানন্দজি মহারাজ দু ধরনের ফ্রিডমের কথা বলতেন। শ্রীরামকৃষ্ণের সন্তান শশী মহারাজ রামকৃষ্ণানন্দজি বলতেন দু ধরনের স্বাধীনতা হয়, একটা হচ্ছে ফ্রিডম অফ দি সেন্সেস আর একটা হচ্ছে ফ্রিডম ফ্রম দি সেন্সেস। তো আমরা চাইছি ফ্রিডম ফ্রম দি সেন্সেস। আমরা বাইরের কোনো অবজেক্ট, বাইরের কোনো বস্তুর প্রতি আসক্ত হয়ে গেলাম, বদ্ধ হয়ে গেলাম, বাধা হয়ে পড়লাম, আমার স্বাধীনতা হারালাম তো তাহলে। তো সেটা আমরা সেই স্বাধীনতা খর্ব করতে চাইছি। ফ্রিডম ফ্রম দি সেন্সেস, এটা হচ্ছে লক্ষ্য। এইটা বারবার হ্যামার করার চেষ্টা করা হয়, ছাত্রছাত্রীদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে শারীরিক স্বাস্থ্য যদি তোমাকে ধরে রাখতে হয় তাহলে কিন্তু এটা খুব এসেনশিয়াল। মোবাইলের পরিমিত ব্যবহার করতে হবে, সুনিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে, নইলে মনটা বিগড়ে যাবে, বুদ্ধি বিগড়ে যাবে। বুদ্ধি বিগড়ে গেলে কোনো সঠিক ডিরেকশন আসবে না, নির্দেশনা আসবে না, ভুলভাল পথে চলবে এবং তাদের শরীরেরও সাময়িক ক্ষতি। তো এটা হচ্ছে প্রথম সংকল্প, আমি শরীর সচেতন হব, শরীরটাকে ঠিক রাখবো, ফিট রাখবো। 2 নম্বর হচ্ছে এটা ঠিক থাকলে কায়িক স্তরে যদি আমি সুস্থ থাকি, তারপরে প্রয়োজন হচ্ছে আমার নিজেকে দৈনন্দিন রুটিনটা, টাইম টেবল সেটা ধরে রাখা। যা ওইটা আগে বলছিলাম বায়োলজিক্যাল ক্লক ঘুরিয়ে দেওয়ার। যখন খুশি আমি বেরিয়ে পড়ছি, ক্লাস করছি না, অর্ধেক অ্যাটেন্ডেন্স দিলে হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এখন আবার অনলাইন ক্লাসও হচ্ছে। অনলাইন ক্লাসে যেহেতু ইউজিসি বলে দিয়েছে 100% অ্যাটেন্ডেন্স পাওয়া যাবে, ক্লাস করে কি হবে? এটা তো আমরা এই প্যান্ডেমিক পিরিয়ডে প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা যারাই ক্লাস নিয়েছেন ভুক্তভোগী সকলেই। দেখা যাচ্ছে স্টুডেন্ট ভার্চুয়ালি প্রেজেন্ট, একটা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, ওদিক থেকে রেসপন্স আসছে না, এবং তারপরে যখন কোনো ধরনের কোনো ইন্টারাকশনে যেতে যাচ্ছি তার দিক থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এটা খুব দুর্ভাগ্যের কথা। প্রত্যেকের একটা বড় অংশের ছাত্রদের, নিশ্চয়ই সবাই নয়, একটা বড় অংশের ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা গেছে, যেখান থেকে এখন আমাদের উঠে আসতে হচ্ছে। উত্তর অধিমারী পর্বে এত ছাত্র বিক্ষোভের কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এই নর্মাল মোডে ফিরে আসতে চাইছি, এবং ফিরে আসতে গিয়ে এখানে ধাক্কা খাচ্ছি। এতদিনের যে ব্যাকলগ ছিল সেগুলো ক্লিয়ার করতে পারছি না, এতদিন আমি পড়াশোনা করতে পারিনি বা করতে চাইনি। তো তার কারণটাই হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন। জীবনটাকে একেবারে ডিসিপ্লিনড হ্যাবিট অফ স্টাডি আমাদের
ওই মন্ত্রেই দ্বিতীয় যে সেকেন্ড যে ভাও, সেখানে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে ছাত্র হিসেবে তোমার তপস্যা হচ্ছে অধ্যয়ন, অধ্যয়নই ছাত্রদের তপস্যা, ছাত্রানাং অধ্যয়নং তপ। আগের যুগে আমরা ঋষিরা মুনিরা শুনে থাকি অনেক কিছু করেছেন, তারা হেট বাহু ঊর্ধ্ব বাহু হেট মুন্ড হয়ে দীর্ঘদিন তপস্যা করেছেন ভগবান লাভ করার জন্য ইত্যাদি ইত্যাদি, এখনো এই যুগেও করে থাকেন। কিন্তু সেই সবের প্রয়োজন নেই। ছাত্রদের জন্য বলা হচ্ছে তোমার কাছে যেটা অবজেক্ট অফ স্টাডি, যে তুমি সায়েন্স আর্টস কমার্স যে অনার্স নিয়েছো, পাস নিয়েছো, যেমনটি পেয়েছো সেইটাতেই নিবদ্ধ দৃষ্টি হও, তাহলে সেখান থেকেই তোমার সিদ্ধি লাভ হয়, সেখান থেকেই তুমি পারফেকশনে পৌঁছতে পারবে। স্বামীজি যে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন বলছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, এগুলো আমার মধ্যে তো রয়েছে। তো সেই সিদ্ধি, সেই পূর্ণতা আমি অর্জন করতে পারবো যদি আমার কাছে এখন যে ডিউটি অ্যাসাইন হয়েছে ছাত্র হিসেবে, আমার কাজ হচ্ছে পড়াশোনা করা, এটা ঠিকঠাক করলেই কিন্তু আমি আমার আরব্ধ লক্ষ্যের দিকে, আমি আমার আরব্ধ কাজ নিষ্পন্ন করতে পারবো ঠিকঠাক, আমি পারফেকশনের দিকে এগোতে পারবো। তাহলে ওই হ্যাবিট অফ স্টাডি ফরমেশন, বিটুইন দ্য লাইন্স পড়া, তার মধ্যে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিটুইন দ্য লাইন্স পড়া। ইন্টিগ্রেটেড পার্সোনালিটি কি করে ডেভেলপ করা সম্ভব যদি কন্টিনিউয়াস রিফ্লেকশন হতে থাকে। ওই বন্ধু চ্যাট পাঠিয়েছে, চ্যাট বক্সে কিছু লিখে পাঠিয়েছে, আবার মোবাইলে আরেকটা মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপে কিছু লিখে পাঠিয়েছে, কেউ ছবি পাঠিয়েছে, আর আমার অনবরত ওই দিকেই তাকাচ্ছি, মনে একটু বিচ্যুতি করছি। স্বামীজি খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন যে আমি 10টা ঘোড়া পেয়েছি, 10টা ঘোড়াকে আমি যদি বেঁধে রাখি, যদি আমার মর্জিমাফিক তাকে পরিচালনা করতে পারি, যদি লাগাম ধরে রাখতে পারি শক্ত করে, সেখানে শক্তি প্রকাশ বেশি, নাকি 10টা ঘোড়াকে যদি ওদের ইচ্ছে মতো ছেড়ে দেওয়া হয় তাহলে সেখানে আমার দিক থেকে শক্তিমত্তার প্রকাশ বেশি? নিশ্চিতভাবে প্রথম ক্ষেত্রে যদি আমি ওই 10টা ঘোড়া মানে 10টা ইন্দ্রিয়ের উপর প্রভুত্ব করতে পারি, তো সেইটা আমাকে করতে হবে। ইন্টিগ্রেটেড পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এটা হচ্ছে প্রথম শর্ত। আমি কারো দাস হব না, কারো সার্ভেন্ট হয়ে যাব, মনের দাস হব না, ইন্দ্রিয়ের দাস হব না, সেন্স অবজেক্টের দাস হব না, বাইরের কোনো ব্যক্তি বস্তু বা বিশেষ কোনো পরিবেশ পরিস্থিতির উপর দ্বারা আমি প্রভাবিত হব না, তাদের দ্বারা দাসত্ব বুদ্ধিতে আক্রান্ত হব না। তো এইটা হচ্ছে এর এসেন্স। 2 নম্বর যে দ্বিতীয় যে ব্রতটি, ছাত্র হিসেবে অধ্যয়ন হচ্ছে আমার তপস্যা। 3 হচ্ছে এটা যখন ফুলফিলড হলো, তখন আমি নাগরিকত্ব অর্জনের পক্ষে, পূর্ণাঙ্গ নাগরিকত্ব অর্জনের দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম, এবং সেখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ প্রকৌশল আমাকে আয়ত্ত করতে হচ্ছে, সেটা হচ্ছে সত্যপরায়ণতা। আমি মনের দিক থেকে শান্তি পাই না, দিনের শেষে আমি লক্ষ্য করছি আমার মন নিজের বশীভূত নেই, আমি নিজের মনের দিক থেকে শান্তি পাচ্ছি। কারণটা কি? কারণটা হচ্ছে আমি ক্রমাগত আসলে মনের সঙ্গে খেলা করার চেষ্টা করেছি। খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো। তো সেই কে তুমি প্রশ্নের একটাই উত্তর হচ্ছে যে তুমিটা হচ্ছে সত্য স্বরূপ। আমাদের তোমাদের প্রত্যেকের মধ্যেই তো সেই সত্য স্বরূপ ভগবান রয়েছেন। স্বামীজি নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে যখন তার যে মৌলিক প্রশ্ন সেটা নিয়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন, যে ভগবান আছেন কিনা সেই প্রশ্নের সদুত্তর খুঁজছিলেন, এবং তার উত্তরে খুব প্রত্যয়ী ভঙ্গিমায় নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ জানিয়েছিলেন যে তিনি রয়েছেন, এবং যদি নরেন্দ্রনাথ চান তাহলে তিনি দেখিয়ে দিতে পারেন। এই যে নরেন্দ্রনাথ, তার চরিত্রের একটা মৌলিক বৈশিষ্ট্য ছিল সত্য নির্ভরতা, সত্য পরায়ণতা। কতখানি সত্যপরায়ণ ছিলেন? একদিন শ্রীরামকৃষ্ণের কাছে দেখা করতে গেছেন নরেন্দ্রনাথ, নির্ধারিত সময়ের ঘন্টাখানেক আগে চলে এসেছেন দক্ষিণেশ্বরে। নরেন্দ্রনাথকে দেখতে পেয়েছেন শ্রীরামকৃষ্ণ, বাইরে বেরিয়ে এসেছেন, বলছেন তুই বাইরে, ভেতরে আসছিস না কেন? যে আমি সময় দিয়েছিলাম 3টের সময় আসবে, এখন 2টোর সময় চলে এসেছি, আমি ভেতরে ঢুকতে পারছি না, সত্য তো রক্ষা করতে হবে। শ্রীরামকৃষ্ণ খুব প্রীত হয়েছিলেন। এই সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্যকে রক্ষা করলে সেটা আমাকে বাঁচাবে। ধর্ম রক্ষতি রক্ষিতঃ। আমি যদি কোনো প্রিন্সিপালে স্টিক করে থাকি, সেই প্রিন্সিপাল আমাকে রক্ষা করে, এটাই তো শাশ্বত পন্থা। কাজে সেই পথ থেকে ছাত্রছাত্রীরা ফিরে আসবে না, সত্যকে যে কোনো মূল্যে আঁকড়ে ধরে থাকবে।
এইটাই আমরা বারবার বলার চেষ্টা করি ছাত্র ছাত্রীদের। বলার চেষ্টা করি ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি সত্য রক্ষার জন্য সব ছাড়তে পেরেছিলেন। রামানন্দ রায় জমিদার তার ভিটে মাটি উচ্ছিন্ন করে পাঠালেন, তাই কেউ দমলেন না। তিনি কামারপুকুরে চলে এলেন এবং ওই যে কথাটা বলা হয়েছিল ধর্ম রক্ষতি রক্ষিত, সত্যকে রক্ষা করেছিলেন বলে সত্য স্বরূপ ভগবান তাকে রক্ষা করলেন। সত্য রক্ষার জন্য, পিতৃসত্য রক্ষার জন্য রামচন্দ্র বনবাসে যেতে পারলে 14 বৎসরের বনবাস আমরা কল্পনাই করতে পারি। তো এই ভ্যালুগুলো তো ভারতবর্ষে ছিল। সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। স্বামীজি এত যে জোর দিয়ে বলছেন, নিজের জীবন থেকে শিক্ষা পেয়েছেন। ওই যে পূজনীয় সম্পাদক মহারাজ বলছিলেন নিজের জীবন দিয়ে এগুলো দেখতে হয়, বিচার করতে হয়, তারপর অন্যের উপর কিছু বলার আমাদের হক জন্মে। তো এই সত্য পরায়ণতা, সত্য নির্ভরতা, এদের এই মহাপুরুষদের ঈশ্বর প্রেরিত যে দূত, তাদের জীবনে প্রতিফলিত হতে দেখি বলে বলে, এবং সেই কারণে তারা খুব জোর দিয়ে বলতে পারেন যে আমার জীবনই আমার বাড়ি। মহাত্মা গান্ধী যখন বলেন তাইতে এত জোর কি করে ফুটে ওঠে, কারণ তিনি প্র্যাকটিস করেছেন। তো এই হচ্ছে সত্য পরায়ণতার গুরুত্ব। যারাই সত্যে নির্ভর করে তারাই দেখতে পায় যে নিজের দিক থেকে একটা অদ্ভুত শক্তি তারা পাচ্ছে। জীবনে তো ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতেই হবে, প্রতি মুহূর্তেই জগৎ আমাদের উপর তার আধিপত্য বিস্তার করতে চাইবে সমস্ত জাগতিকতা নিয়ে। তো সেই জাগতিকতার প্রতিকূলতার সম্মুখীন আমি হতে পারবো যদি আমি সত্য নির্ভর হই, যদি আমার মধ্যে সেই শাশ্বত মূল্যবোধ গুলো আমার মধ্যে জেগে থাকে। তারপরে আমরা বলার চেষ্টা করি নিঃস্বার্থপরতা। স্বামীজি খুব সুন্দরভাবে ডেফিনেশন দিচ্ছেন, নিঃস্বার্থপরতাই হচ্ছে ভগবান। জাতিতে জাতিতে এত দাঙ্গা হয়, ধর্মে ধর্মে এত সংঘাত হয়, সেখানে তার একটা মৌলিক কারণ হচ্ছে ভগবান কেমন সেই সত্য যেহেতু আমরা কেউ জানি না, সেই খবরের হদিশ যেহেতু আমরা কেউ রাখি না, তো বাইরের দিক থেকে ধর্মটাকে যাচাই করার চেষ্টা করি আউটার লেভেলে, এবং সেখানে স্থূলত প্রত্যেক ধর্মে রিচুয়ালিস্টিক লেভেলে আনুষ্ঠানিকতার পর্যায়ে ধর্মে ধর্মে তো প্রভেদ থাকবেই, এবং সেই দিক থেকে বিচার করতে গিয়ে ধর্মে ধর্মে এত সংঘাত হয়। সেখানে দাঁড়িয়ে স্বামীজি একটি প্রায়োগিক দিক থেকে বিচার করলে অত্যন্ত ইউনিভার্সাল, সার্বজনীন, সর্বজনগ্রাহ্য একটি ধারণা দিচ্ছেন, এবং সেটা হচ্ছে নিঃস্বার্থপরতাই ভগবান। জগতের একটা ধর্মও নেই, একটা ধর্ম খুঁজে বার করা যাবে না যে ধর্ম আনইকুইভোক্যালি সমস্বরে না বলবে যে তুমি নিঃস্বার্থপরতার প্র্যাকটিস করো না, এই কথা বলবে একটা ধর্ম নেই। প্রত্যেকেই বলবে নিজেকে যত ছাড়তে পারবে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মধ্যে বিশ্বলোকের পাবি সারা। তো এই ক্ষুদ্রতার গণ্ডির বাইরে যত যেতে পারবো তত আমি বিরাট আনন্দের অংশীদার হব। রবীন্দ্রনাথের ভাষায় বুকের মধ্যে বিশ্বলোকের পাবি সারা। তো এই নিঃস্বার্থপরতার আনন্দ ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে এই ছাত্র জীবনে একটা প্র্যাকটিস করার অনেক অনেক বেশি সুযোগ পায়, কারণ তাদের বন্ধুরা রয়েছে, পরিজন রয়েছে, তাদের পাড়াপড়শিরা রয়েছে, প্রতিবেশীরা রয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়া যাচ্ছে। যদিও পড়াশোনার চাপ রয়েছে, সবকিছুই ঠিক আছে, তার মধ্যেও আপাত প্রতিকূলতার মধ্যেও এই কাজগুলো করে যেতে হবে। আমরা দেখেছি কোভিড পরিস্থিতিতেও রামকৃষ্ণ মিশন পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই রিলিফের কাজে, ত্রাণ কাজগুলোতে অংশগ্রহণ করেছে, এমনকি নিজেদের, আমি তো বলবো নিজেদের প্রাণ বিপন্ন করেও কোনো কোনো ক্ষেত্রে। তো শিক্ষক, শিক্ষাকর্মী, সন্ন্যাসী, ব্রহ্মচারীরা যেমন অংশগ্রহণ করেছেন, তার সঙ্গে সঙ্গে এই নিঃস্বার্থপর সেবার কাজে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরাও। তো এইটা তো একটা অদ্ভুত বিমল আনন্দ আসে, এটা যারাই যত বেশি প্র্যাকটিস করে তারাই বুঝতে পায়। আমরা আমাদের মতো করে ছাত্ররা, কোভিড অতিমারি সবসময় আসবে না, সবসময় রিলিফের কাজে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজনও পড়বে, কিন্তু এটুকু তো করাই যায়। আমার সঙ্গে যারা ব্যাক বেঞ্চার রয়েছে, যারা একটু কম বুঝতে পেরেছে আমার থেকে মনে হয়, যারা হয়তো স্লো লার্নার, তাদের পাশে আমি দাঁড়াতে পারি, তাদের সঙ্গে গিয়ে আমি শেয়ার করতে পারি আজকে যা শিখেছি, মাস্টারমশাইয়ের কাছ থেকে যা শিখেছি সেটা গিয়ে আমি তার সঙ্গে যদি আলোচনা করি, আমার দিক থেকে ক্ল্যারিটি আসবে, আর সেও একটু বেনিফিটেড হবে, সেও উপকৃত হবে। কাজে এই লেভেলে আমরা নিঃস্বার্থপরতার প্র্যাকটিস করতেই পারি। আমাকে বাড়ি থেকে আসার সময় মা যে টিফিনটি দিয়েছিলেন, আমি পাশের বন্ধুটিকে তার সঙ্গে শেয়ার করি। তো এইগুলো আমরা বলার চেষ্টা করি, ধরিয়ে দেবার চেষ্টা করি। নিঃস্বার্থপরতার আনন্দের অনুভব
এটা যে সকলেই পেতে পারে, তার প্রসাদ পেতে পারে, এইটা আমরা বলার চেষ্টা করি ছাত্রছাত্রীদের। আর সর্বশেষে সংঘবদ্ধতা, যে পরিবেশে এলাম, যে প্রতিষ্ঠানের অঙ্গীভূত হলাম, সেই প্রতিষ্ঠানের সঙ্গে একাত্মতা বুদ্ধির পোষণ। কেননা ওই যে কথাটা বলছিলাম, ভিন্ন প্রেক্ষিত থেকে আমরা উঠে আসছি, বিভিন্ন দেশ বা ভিন্ন ভিন্ন রাজ্য বা ভিন্ন সামাজিক প্রেক্ষাপট থেকে উঠে আসছে ঠিক, কিন্তু সেগুলো সব সেকেন্ডারি হয়ে যাচ্ছে। এই পরিবারভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বহরমপুর গার্লস কলেজে এসে যখন ঢুকলাম, তখন আমার পরিচয় আমি কিন্তু ওই কলেজেরই ছাত্রী। তার কি করে উন্নতি হতে পারে, তার পঠন পাঠনে, তার লাইব্রেরি, ওই যে ইনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটির কথা মনে করিয়ে দিয়েছিলেন শুভদীপ স্যার তার বক্তব্যে, তো সেইগুলোর দিক থেকে আমার কিছু করণীয় আছে কিনা, আমার কোনো সাজেশন আছে কিনা, কনস্ট্রাকটিভ সাজেশন, ক্রিটিসাইজ না করে, সেটা যদি থাকে তাহলে আমি কিছু ইনপুট দিতে পারছি কিনা। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ, আমাদের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ মহারাজ বলতেন যে যখনই কোনো সমস্যা তোমার সামনে এসে উপস্থিত হচ্ছে, তখন তুমি বিচার করার চেষ্টা করবে যে am I part of the problem or a part of the solution। এটা তো প্রত্যেক ক্ষেত্রেই খাচ্ছে, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই খাচ্ছে। আমার সামনে এই সমস্যা আমি দেখতে পাচ্ছি, তো তার নিরাকরণের কি উপায় আছে, সেই সমস্যা কাটিয়ে ওঠা যায় কি করে, এইটার কোনো উপায় আমি সন্ধান দিতে পারছি কিনা। তো সেইটা যদি হয় তাহলে আমি পরিবারের একজন হিসেবে কাজ করলাম। আর এমন ভাবে কাজ করে যাওয়া, রঙ্গনাথানন্দজি মহারাজ আরেকটি কথাও বলবো এই প্রসঙ্গে স্মরণ করব। মহারাজ বলতেন এমন ভাবে কাজ করবে কোনো সঙ্গে, কোনো প্রতিষ্ঠানে, কোনো শাখা সংগঠনে যখন রয়েছে, কোনো আশ্রমে যখন রয়েছে, যে যেদিন তুমি ফিরে যাবে তখন যেন তোমার কলিগরা, তোমার সহপাঠীরা, তোমার সহকর্মীরা, তারা যেন তোমার অভাব অনুভব করতে পারে। এই প্রতিষ্ঠানে 3 বছর হোক, 5 বছর হোক, যারাই পড়বে, পাঠ গ্রহণ করবে, তারা এই প্রশ্ন রোজ রোজ নিজেকে করতে পারো দিনান্তে, আমি আজকে প্রতিষ্ঠানকে কি দিয়েছি। যদি নিতান্ত ফিজিক্যাল লেভেলে, স্থূল স্তরে, বাইরের দিক থেকে কিছু দেওয়া সম্ভব না হয়, আমি তার জন্য কিছু মঙ্গল প্রার্থনা করেছি তো। মঙ্গল প্রার্থনা নিশ্চিতভাবে কখনো বিফলে যায় না। স্বামীজি কর্মযোগে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যদি 5খানা সৎচিন্তা আমরা করি, এমনকি গুহায় বসেও, সেই চিন্তাগুলো তরঙ্গাকারে প্রবাহিত হবে, আর উপযুক্ত আধারে কোনো না কোনো পাত্রে গিয়ে, কোনো ব্যক্তি বা পুরুষে গিয়ে সেই চিন্তাগুলো টাচ করবে, স্পর্শ করবে, এবং সেটা প্রভাবিত করবে তার চিন্তাকে, তার কর্মকে। তো তেমনি ভাবে আমি যদি প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে থাকি, তার কি করে আরো উন্নতি লাভ হতে পারে, উন্নতির উচ্চতর সোপানে সে উন্নীত হতে পারে কি করে, এই চিন্তা যদি করে থাকি, নিশ্চিতভাবেই সেটা বিফলে যাবে। আমার ব্যক্তি জীবনকে সে প্রভাবিত করবে, আমার সামূহিক কল্যাণের কারণ হবে, আমার ব্যক্তি জীবনের কল্যাণের কারণ হবে, তেমনি হবে প্রাতিষ্ঠানিক জীবনকেও সে উন্নীত করবে। এই সামান্য কটি কথা বললাম, একটি মিটিং রয়েছে এখনই আবার এখানে আমার ছাত্রদের সঙ্গে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই সেমিনার আয়োজন করার জন্য অধ্যাপিকা ডক্টর হেনা সিনহা মহোদয়া, তার সঙ্গে IQAC কোঅর্ডিনেটর ডক্টর মহানায়ক, দেবাশিস বাবু, যারা রয়েছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও নমস্কার। পূজনীয় সম্পাদক মহারাজ রয়েছেন, তাকেও আমি ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ জানাচ্ছি স্বামী একচিত্তনন্দজি মহারাজকে, তার যে বক্তব্য। আমি ছাত্রছাত্রীদের এবং যারা আজকে দর্শক শ্রোতা আছেন তাদের ফিডব্যাক নিতে গিয়ে দেখছিলাম যে তাদের এই মনোজ্ঞ বক্তব্য যে আমাদের দর্শক শ্রোতাকে কিভাবে ছুঁয়ে গেছে, তাদের মন্তব্য দেখেই বুঝতে পারছিলাম যে সেখানে প্রশ্ন থেকেও তারা অনেকেই জানিয়েছেন যে তাদের এই অনুষ্ঠানের যে ভালো লাগার কথা আর কি। আমি একটা প্রশ্ন পেয়েছি যেখানে শেখ মিসবা পারভেজ প্রশ্ন করেছেন আর কি। আমি সরাসরি ইন্টারেক্টিভ সেশনে চলে যাচ্ছি এবার। আমি এই প্রশ্নটা আমাদের আমন্ত্রিত বক্তাদের কাছে পৌঁছে দিতে চাই, যেখানে শেখ মিসবা পারভেজ বলছেন যে হাউ আ পারসন ক্যান প্র্যাকটিস mindfulness on a daily basis and get their life back on track, how to keep calm during unpleasant situation। এই প্রশ্নটা করেছেন শেখ মিসবা পারভেজ।
আমি অনুরোধ জানাচ্ছি আজকের আমন্ত্রিত বক্তাদের মধ্য থেকে যদি কেউ মহারাজ যদি কিছু বলেন। আপনি বলবেন মহারাজ, আপনি বলুন। না না, বলুন। Wait, 1 second, I'll just check. I'm just seeing the question again. See, practice of mindfulness, the way is, I mean, this is very hard to begin with. At least for me, it is hard to practice all the time. The idea here is whatever the work we are doing, just to stay in present. Say if you are reading something, just focus, as we just saw in one of the slides, where whatever the work you're doing, you put all your 100% focus on that particular work. And there must be a kind of part of our mind which should be monitoring our thoughts, in the sense we should not go into the past or into the future. We should always be in present. And there are many techniques to practice this. What I found is, whatever the work we have at hand, try to put all your energy and focus on that particular work. We need not have to do multitasking here. One thing at a time. If we get into multitasking business, then mindfulness is lost. And coming to the second question, how to keep calm during unpleasant situations. This one, we have to see the broader picture, not just if we are always worried about what the other people will think about ourselves and how they may interpret or see us, then we will have this unpleasantness more in our lives. So if you can look at life at a larger as a big panorama, as Swamiji says, see the whole life as a panorama, where you are just seeing all the things that are happening in the world on a panorama, so you need not have to worry much. So you have to get to that state of mind. So to get to that state of mind, the way is we have to read more of literature, positive literature. I would recommend to go through Swamiji's literature and Thakur's Gospel of Sri Ramakrishna. So as you go through these different avenues and perspectives of life will throw open, and then even if the unpleasant situation comes, you will not be perturbed to a great extent. I hope I have answered these questions, the two questions. আচ্ছা, আর যেহেতু আর কোনো প্রশ্ন এই মুহূর্তে চ্যাট বক্সে দেখছি না, শুধুমাত্র एक minute, our Maharaj is here. Secretary Maharaj. আচ্ছা Secretary Maharaj, would you like to add something, Maharaj? Oh, okay, it's Maharaj. I think Maharaj is on mute. Maharaj mute hoyeche Maharaj. No, unable to hear. না, it is mute. মিউট রয়েছেন আপনি মহারাজ। এবার হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ মহারাজ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, কি বলছেন, কি প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন শেখ মিসবা পারভেজ করেছিলেন যে how a person can practice mindfulness on a daily basis and get their life back on track, how to keep calm during unpleasant situations. দেখুন, এই যে কোনো গুণগুলো আমাদের জীবনে প্র্যাকটিস কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা করছি। যেমন আমরা সারাদিনে কত কথাবার্তা বলি, এবং বলতে গিয়ে আমরা অনেক সময় মিথ্যে কথা বলে ফেলি। কিন্তু যদি আমরা একটু সজাগ থাকি যে আমাদের দৈনন্দিন কাজে কত কথা বলতে হয়, কত রকম আচরণ করতে হয়, সেই সময় যদি সজাগ থাকি যে আমরা মিথ্যে কথা বলবো না, বা যা বলা উচিত নয়, বা যা কাজ এবং কথার সঙ্গে যার মিল নেই, সেই রকম যাতে আমরা আচরণ না করি। যেহেতু আমাদের দৈনন্দিন জীবনেই আমরা নিজেরাই এই শিক্ষা লাভ করতে পারি।
তার জন্যে বই পড়া বা অন্যান্য কিছু পড়া যেতে পারে ঠিকই, কিন্তু দৈনন্দিন জীবনে তো অনেক কিছু আমাদের শিক্ষা আছে। দৈনন্দিন জীবন থেকে আমরা নীতি শিক্ষা লাভ করতে পারি যে আমরা এটা করব, এটা করব না, এটা করা উচিত। আমাদের প্রত্যেক দিনের জীবন থেকেই তো আমরা এটা নিতে পারি। সেই জন্যে ভালো বইপত্র পড়া দরকার ঠিকই, যাতে আমাদের উৎসাহ পায়, যাতে আমাদের একটা কথা আছে এখন খুব প্রচলিত, পজিটিভিটি আর নেগেটিভিটি, অর্থাৎ ইতিবাচক কথাবার্তা এবং নেতিবাচক কথাবার্তা, আচার আচরণ। আমরা ইতিবাচক যেটা সেটাই গ্রহণ করব, নেতিবাচক সেটা আমরা গ্রহণ করব না। তাই আমাদের মনকে সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা ধ্যান ধারণা দ্বারা পরিপূর্ণ রাখতে হবে। যদি আমরা পরিপূর্ণ রাখার চেষ্টা করি তাহলেই দেখব অনেকগুলি গুণ আমাদের জীবনে আমরা আচরণ করতে পারছি, যেটা আমাদের করা উচিত মানুষ হিসাবে। অনেক ধন্যবাদ মহারাজকে। আশা করি প্রশ্নকর্তা উনি ওনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং আমরাও আজকে বুঝতে পারছি যে এই সামগ্রিক আলোচনা থেকে যে যে বিষয়গুলো উঠে এলো তা আমাদেরকে কতটা উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে। একেবারে আমরা একটা সবল শক্ত মূল্যবোধ শিক্ষার ভিত্তিভূমিতে পৌঁছলাম আজকের এই আলোচনার মধ্য দিয়ে, সেটা আমরা বলতেই পারি। আমরা একেবারে আলোচনা চক্রের শেষ পর্বে এসে গেছি। আর একবার আমি মনে করিয়ে দিতে চাই যে যারা এই আলোচনা চক্রে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন বা করিয়েছো, তাদের কাছে ইমেইলে একটি ফিডব্যাক ফর্ম পাঠানো হবে। সেটি যদি তারা যথাযথভাবে ফিল আপ করে পাঠান, তাহলে আমরা আজকের এই আলোচনা চক্রে যোগদানের জন্য তাকে সার্টিফিকেট পাঠাবো, ইমেলের মাধ্যমেই পাঠানো হবে। এটা আমি মনে করিয়ে দিলাম। আজকের এই অনুষ্ঠানের একদম শেষ পর্বে অনুষ্ঠান, যেখানে আমার ধারণা অত্যন্ত সফলভাবেই অন্ততপক্ষে চ্যাট বক্সের যে মন্তব্যগুলো আমি দেখছিলাম তা থেকে বোঝা যাচ্ছিল যে দর্শক শ্রোতা যারা আছেন তারা ভীষণভাবেই অনুপ্রাণিত হয়েছেন আজকের এই মনোজ্ঞ আলোচনা থেকে। আমি এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে এই যে পর্বটা চললো সামগ্রিকভাবে, এই অনুষ্ঠান চালানোর জন্য যারা যুক্ত রয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পালাতে থেকে যায়। সেই ধন্যবাদ জ্ঞাপন পর্বের জন্য আমি ডেকে নিচ্ছি বহরমপুর গার্লস কলেজের অধ্যাপক খয়বর আলী মিয়া সাহেবকে। তিনি আজকের আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন পর্ব শুরু করবেন। ধন্যবাদ দেবাশিস। নমস্কার সম্মানীয় আজকের এই ওয়েবিনারে সভানেত্রী এবং কলেজের অধ্যক্ষা ডক্টর হেনা সিনহা মহাশয়া, শ্রদ্ধেয় স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম, তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। শ্রদ্ধেয় স্বামী একচিত্তানন্দ মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ অটোনমাস নরেন্দ্রপুর। সম্মানীয় স্বামী শ্রুতি চৈতন্য মহারাজ, উপ অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ অটোনমাস নরেন্দ্রপুর। সম্মানীয় অধ্যাপক শুভজিৎ ব্যানার্জি মহাশয়, ন্যাক স্টোন চার্টার, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। সম্মানীয় অধ্যাপক ভাস্কর মহানায়ক, কোঅর্ডিনেটর ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, বহরমপুর গার্লস কলেজ। সঞ্চালক অধ্যাপক দেবাশিস মণ্ডল, অধ্যাপিকা বৃন্দ, অফিসিয়ালস, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্নেহের ছাত্রছাত্রীরা,
সবাইকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। আজকে কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আয়োজিত আজকের এই অনুষ্ঠান ওয়েবিনার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধ চর্চা বিষয়ক যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভা আয়োজন করবার ক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে এবং সুপরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে আমরা লক্ষ্য রেখেছি যে এরকম একটি অনুষ্ঠান আমরা করব এবং যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবার ক্ষেত্রে আমরা সাপোর্ট নেব রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর তাদের থেকে। কারণ আমরা জানি যে এমনকি বর্তমান সমাজেও তারা হলেন মূল্যবোধ চর্চার মূর্ত প্রতীক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষের মধ্যে ম্যানলিনেস এর কথা, যার অর্থ হিউম্যান ডিগনিটি অ্যান্ড অনার। মূল্যবোধযুক্ত মানুষ, মানবতা ধর্মী মানুষ, সাহসিকতাপূর্ণ মানুষ, আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। এবং শিক্ষক সম্পর্কে বলেছেন যে তিনি একজন মানুষ হবেন, হি শুড বি আ ম্যান অফ রিনাউন্সিয়েশন, একজন শিক্ষক হবেন ত্যাগী। আমি এই দুটো কথা এই কারণে উল্লেখ করলাম স্বামীজিদের সামনে যে আসলে সেই মানুষ সৃষ্টি করার কারিগর তাঁরা, এবং সেই মানুষ সৃষ্টি করবার জন্য আদর্শ শিক্ষার্থী তৈরি করবার জন্য তারা হলেন নিবেদিত প্রাণ। সেই জন্যই তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা বারবার তাকাই রামকৃষ্ণ মিশন আশ্রম, কখনো বেলুর, কখনো নরেন্দ্রপুরের দিকে, এবং সেই লক্ষ্যকে মাথায় নিয়েই, সে উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের যে আয়োজন সেক্ষেত্রে আমরা ভেবেছি, এবং সেই চিন্তা ভিত্তিক ভাবনা ভিত্তিক আমাদের অধ্যক্ষা মহাশয়া তিনি যোগাযোগ করেছেন। আমাদের সম্মানীয় আজকের অনুষ্ঠানের যিনি অতিথি প্রবক্তা ছিলেন একচিত্তানন্দ মহারাজ, তিনি যেভাবে আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যের সাথে অনুষ্ঠিত হবার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেটা আমরা কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা শুধু আক্ষরিক অর্থে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকের এই অনুষ্ঠানের একেবারে অন্তিম পর্বে উপনীত। আমার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য উপস্থাপনের জন্য। এই জন্য আমি অবশ্যই গর্ববোধ করছি। আমি প্রথমেই কলেজ পরিচালন সমিতির কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আইকিউএসির পক্ষ থেকে এবং বহরমপুর গার্লস কলেজের পক্ষ থেকে। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ শ্রদ্ধেয় স্বামী সর্বলোকানন্দজি মহারাজ এর কাছে তার আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য, তার তাৎপর্যপূর্ণ উপস্থিতির জন্য এবং মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আমরা কৃতজ্ঞতা জানাবো। শ্রদ্ধেয় স্বামী একচিত্তানন্দ মহারাজকে, তিনি যেভাবে একটু আগে যে কথা আমি উল্লেখ করলাম, যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অকৃপণ ভাবে, এবং সেই কারণেই আজকের এই অনুষ্ঠান সাফল্যের সাথে সমাপ্তির পথে
যেতে সাহায্য করেছে, তার জন্য আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমরা ভবিষ্যতে তার সহযোগিতা আবারও পাবার চেষ্টা করব, কারণ সেই সহযোগিতা আমাদের প্রয়োজন। আমি কলেজের পক্ষ থেকে এবং আইকিউএসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বামী শ্রুতি চৈতন্য মহারাজকে তার উপস্থিতির জন্য, তাৎপর্যপূর্ণ উপস্থিতির জন্য এবং মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। আমি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো অধ্যাপক শুভদীপ ব্যানার্জি মহাশয়কে। তিনি যেভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করলেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তার কাছে। আমি ধন্যবাদ জানাবো ব্যক্তিগতভাবে এবং ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পক্ষ থেকে আইকিউএসির প্রাক্তন কোঅর্ডিনেটর, সদ্য প্রাক্তন কোঅর্ডিনেটর অধ্যাপিকা শুভশ্রী চক্রবর্তীকে, কারণ তিনি আজকের এই অনুষ্ঠানের ফ্রেমওয়ার্ক তৈরি করেছিলেন। এবং ধন্যবাদ জানাবো বর্তমান কোঅর্ডিনেটর আইকিউএসি অধ্যাপক ভাস্কর মহানায়ককে। তিনি নতুন দায়িত্ব নিয়েছেন, কামনা করব অত্যন্ত সাফল্যের সাথে তিনি এগিয়ে যাবেন, আমরা তার পাশে আছি। ধন্যবাদ জানাবো সঞ্চালক দেবাশিস মণ্ডল মহাশয়কে। ধন্যবাদ জানাবো সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কলেজ অফিসিয়ালস যারা আজকের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন, সবাইকে তাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানাবো। যাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, মূলত আমাদের ছাত্রীরা এবং তার সাথে ইউটিউব প্ল্যাটফর্মে অন্য সকল ছাত্রছাত্রী যারা উপস্থিত রয়েছে। আমরা জানি আজকের এই আলোচনা তোমাদের ভবিষ্যতের পথে দিশা দেখাবে। আমরা বিশ্বাস করি তোমরা এই তাৎপর্যপূর্ণ কথাগুলো অনুভব করেছো, উপলব্ধি করেছো এবং পথ চলার প্রেরণা লাভ করেছো। এবং আবার বলছি, আজকের এই প্রাপ্ত প্রেরণা ভবিষ্যতের দিশা হিসেবে তোমাদের মধ্যে কাজ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সবশেষে ধন্যবাদ জানাবো যিনি প্রযুক্তিগত সাহায্য বরাবরই আমাদের দিয়ে থাকেন এই ধরনের অনুষ্ঠানে, শ্রীকান্ত বসাক মহাশয়কে। এবং সবশেষে আবারও সবাইকে আন্তরিকভাবে সবার উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই অধ্যাপক খৈবর আলী মিয়া সাহেবকে। তিনি যে কথা বললেন যে যাদের জন্য এই অনুষ্ঠান, তারা যদি উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে, তাহলেই বোধহয় আমাদের এই অনুষ্ঠানের সাফল্য সর্বাঙ্গীনভাবে তার সাফল্যমণ্ডিত হতে পারে। আমি এবার সরাসরি চলে যাব আমাদের এই আজকের অনুষ্ঠানের সভাপতি হেনা সিনহা মহাশয়ের কাছে। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন এবং গুটি কয়েক কথা যদি তিনি বলেন সেই তার কাছে চলে যাব। নমস্কার। প্রায় 3 ঘন্টা ধরে আমরা এই অনুষ্ঠানের মধ্যে রয়েছি। এত সুন্দর একটি বিষয় এবং আজকের রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরের সম্পাদক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অধ্যাপক সকলেই যত সুন্দর করে এই গুরুত্বপূর্ণ বিষয় উচ্চ শিক্ষাঙ্গনের মূল্যবোধ চর্চা খুব সুন্দরভাবে উপস্থাপিত করলেন।
যে সম্ভাবনার কথা দিয়ে আমি শুরু করেছিলাম তা পুরোপুরি সফল। আমাদের সত্যি গর্ব হচ্ছে আমরা এইরকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরেছি। আমরা যখনই তাদের কাছে উপস্থিত হই তাঁরা আমাদের ফেরান না, অনেক অসুবিধার মধ্যেও আমাদের জায়গা করে দেন। আজকেও ঠিক সেই রকম ভাবেই তাদের অনেক অনুষ্ঠানের মাঝখানেও এতক্ষণ সময় দিয়ে সুপরিকল্পিতভাবে আমাদের অনুষ্ঠানটিকে সফল করেছেন। আমি আবারও বলি, আমাদের সকলেরই একটাই বক্তব্য, যাদের লক্ষ্যে আজকের এই আয়োজন তারা নিশ্চয়ই খুবই খুশি হয়েছে এবং এই শিক্ষাকে, আজকের এই আলোচনাকে সঙ্গে নিয়ে তারা আগামীর শিক্ষা প্রতিষ্ঠানকে, দেশকে এবং রাষ্ট্রকে উন্নত করতে পারবে। আজকে এই অঙ্গীকার তারা গ্রহণ করবে এখান থেকে। আমি আর কথা বলবো না। আবারও নরেন্দ্রপুর রাম ও কৃষ্ণ মিশনের সমস্ত আমন্ত্রিত বক্তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে সংযুক্ত সকলকে, আইকিউএসি কোঅর্ডিনেটর সহ আইকিউএসির বরিষ্ঠ অধ্যাপক ডক্টর খাইবার আলী মিয়া এবং অন্যান্য সদস্য, অধ্যাপক, শিক্ষাকর্মী এবং আমার অতি স্নেহের ছাত্রী, আবারও যারা এর বাইরেও সংযুক্ত রয়েছেন অন্তর্জালে, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। ঠিক আছে, শ্রীকান্ত বাবু